প্রিয় দর্শক, আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল মোট ভোটের 49% আর বিএনপি পেয়েছিল 33.2%। 18 নির্বাচনের ব্যবধান বাড়িয়ে আওয়ামী লীগ পেয়েছে 75%-এর বেশি আর বিএনপি 15%-এর মতো। হালের পৌর নির্বাচনেও ব্যবধানের ধারা অব্যাহত রেখে প্রথম ধাপের 24টি পৌরসভায় আওয়ামী লীগ পেয়েছে 64% ভোট আর বিএনপি 13.5%। 12টি পৌরসভায় জামানত হারিয়েছে বিএনপির প্রার্থী আর দ্বিতীয় ধাপে জামানত হারিয়েছে 60টি পৌরসভার মধ্যে 30টিতে। আওয়ামী লীগের দাবি জনগণের উন্নয়নের পক্ষে, তাই তারা ভোট দিয়েছে আওয়ামী লীগকে, বয়কট করেছে বিএনপিকে। আর বিএনপির অভিযোগ হুমকি, ধমকি, মামলা, হামলা আর ডাকাতি করে ভোট ছিনিয়ে নিচ্ছে আওয়ামী লীগ। এমন একটি চিত্রকে সামনে রেখে প্রিয় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় আওয়ামী লীগ বনাম বিএনপি ভোটের হিসেব নিকেশ। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন যুব মহিলা লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য নাজমা আক্তার, আপনাকে স্বাগত। আছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শিরিন সুলতানা, ওয়েলকাম। আমাদের সঙ্গে আছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর এম ওহিদুজ্জামান। আমার বাদিকে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। প্রিয় দর্শক, এছাড়া আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিস্টার অসীম কুমার উকিল এমপি, ওয়েলকাম। আছেন বিএনপির যুগ্ম মহাসচিব মিস্টার হারুনুর রশিদ এমপি। জি, আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান আপনাদের, চাইলে আপনি প্রশ্ন করতে পারেন অথবা মতামত জানাতে পারেন। এই জন্য আমাদের টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন করে আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি উত্থাপন করুন। জানিয়ে রাখি, এই মুহূর্তে যারা আরটিভিতে চোখ রাখছেন, চাইলে আপনারা ফেসবুক এবং ইউটিউবেও আমাদের অনুষ্ঠানে দেখতে পারেন। তো আমরা আলোচনায় যাব। প্রথমেই মিস্টার সিদ্দিক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে ভোটের ব্যবধান বাড়ছে, কমছে এবং পাল্টাপাল্টি অভিযোগ, সব মিলিয়ে যদি আপনি বলেন। ধন্যবাদ আপনাকে এবং আজকে যারা আমার সাথে এই আলোচনায় যুক্ত আছেন এবং দর্শক যারা দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। একটু আগে আজকে আমাদের এই আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আমাদের অনুষ্ঠান সঞ্চালক শ্রদ্ধেয় রুবায়েত ভাই বলেছেন যে আমাদের গত 2018 নির্বাচন জাতীয় সংসদ এবং আজকে পর্যন্ত আমাদের দেশে স্থানীয় পরিষদ যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে আমরা যে ভোটিং প্যাটার্ন দেখছি, সেই প্যাটার্নের আলোকে বিএনপির ভোট ক্রমশ কমছে এবং অন্যদিকে যারা ক্ষমতাসীন রাজনৈতিক দল আছে তাদের ভোটের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এবং এই বাস্তবতায় ক্ষমতাসীন দল বলছে যে উন্নয়নের প্রতি জনগণের যে সমর্থন, সেই সমর্থনের জন্যই তাদের পক্ষে ক্রমশ ভোট বাড়ছে এবং অন্যদিকে বিএনপি বলছে তাদের ভোট কমছে এই নির্বাচনে, মানে তাদের নেতাকর্মীদের তো এইরকম একটা বাস্তবতায় আমরা কিভাবে এই বিষয়টিকে বিবেচনা করছি? আসলে বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি চলছে, এটা আমার কথা না, বাংলাদেশের এটি আন্তর্জাতিকভাবেই একটা আছে যে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোকে বা দেশগুলোকে ক্যাটাগরি করা হয় এবং সেইখানে ক্যাটাগরির মধ্যে একটা হলো যে খুব ভালো গণতন্ত্রের দেশ, আরেকটি হলো নিকৃষ্ট গণতন্ত্রের দেশ, আর এর মাঝখানে হচ্ছে একটা হাইব্রিড রেজিম বলে একটা কথা আছে। এবং বাংলাদেশের আনফর্চুনেটলি স্বাধীনতার 50 বছর আমরা এই বছরই উদযাপন করব এবং এই বছরেও আমরা আমাদের এই জায়গা থেকে, যে হাইব্রিড রেজিম থেকে আমরা বের হতে পারিনি। হাইব্রিড রেজিমে বলা হয় যে হাইব্রিড রেজিম হচ্ছে সেই রেজিম যে রেজিমে গণতন্ত্র থাকে না, নির্বাচনগুলো মানে নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয় না এবং বিরোধী দল সরকারি দলের চাপের মধ্যে থাকে। এইগুলো হচ্ছে আন্তর্জাতিকভাবে হাইব্রিড রেজিমের। তো এই হাইব্রিড রেজিমের মধ্যে বাংলাদেশে এখন নির্বাচনগুলো অনুষ্ঠিত হচ্ছে এবং 2008 সালের 18 সালের যে জাতীয় সংসদের নির্বাচন, সেই নির্বাচন সম্পর্কে আমরা আর নতুন করে কিছু বলতে চাই না, কেননা এই বাংলাদেশের 50 বছরের যাত্রায় মধ্যরাতের ভোট থেকে শুরু করে আমরা সব ধরনের ভোটের অবস্থায়। অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসবো। নাজমা আপা, যদি একটু বলেন, একটা হাইব্রিড গণতন্ত্রের মধ্যে আমরা আছি, প্রফেসর সিদ্দিক এটা বলবার চেষ্টা করেছেন, যেখানে গণতন্ত্র নাই, নির্বাচনও ঠিকমতো হয় না, প্রশ্নবিদ্ধ, এটা ক্যাটাগরাইজ করেছেন। হ্যাঁ, এই ক্যাটাগরিতে যে আমরা, উনি যেটা বললেন, ওনার বক্তব্যই তো এটা আছে যে নির্বাচনে যদি ওনারা জিততে পারতেন তাহলে হয়তো এই বক্তব্যটা উনি তখন ক্যাটাগরি চেঞ্জ হতো। ক্যাটাগরি চেঞ্জ হতো। এটা বাংলাদেশের কেউ দেওয়া না, বাংলাদেশে এটা যে যারাই করেছে
এই গবেষণা যারাই করেছে বা এই নাম কি দিয়েছে Hybrid হাইব্রিড রেজিম গণতন্ত্র, এটাকে যারা বলেছে গণতন্ত্র না, এটা হাইব্রিড রেজিম। রেজিম, তো সেই জিনিসটা এখন ওনারা যেহেতু এখন ভোট পাচ্ছেন না, নির্বাচনে ওনাদের ভরাডুবি হচ্ছে, কিংবা ওনারা ভোটের জন্যও রাজনীতি করছেন না। আমাদের জানা মতে আমরা যেহেতু সংবিধান মোতাবেক বাংলাদেশটা পরিচালিত হয়, সংবিধানে লিখিত যেভাবে আছে যে 5 বছর পর নির্বাচন হবে, সেই 5 বছর পর নির্বাচনের জন্য বিএনপি কিন্তু প্রস্তুতি না নিয়ে নির্বাচনের ঠিক 2 মাস 3 মাস আগে বলে যে নির্বাচন পিছাতে হবে, নির্বাচনে যাব না, কিংবা এই নির্বাচনকে তাদের মতো করে নির্বাচন অনুষ্ঠান করতে না দিতে, মানে অনুষ্ঠান যদি অনুষ্ঠিত না হয় তাহলে বলবে যে এই নির্বাচনে এই সরকারকে উৎখাত করা হবে, পালাবার পথ পাবে না। যেটা আমরা দেখেছি যে 2008 সালের যে নির্বাচনে আপনি ভোটের ব্যবধানের কথা বললেন, এখন বিএনপির ভোট কমছে, কেন কমছে? এরপরে দেখেন 13-14 সালে বিএনপি কিভাবে নেতিবাচক রাজনীতি করেছে, কিভাবে সন্ত্রাসী কার্যকলাপ করেছে, কিভাবে পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। কারণ কি? কারণটি হচ্ছে যে ভোট কেন্দ্রে মানুষকে যেতে দিবে না এবং ভোট হতে দিবে না। তো এটা কোন গণতন্ত্র? এই গণতন্ত্রের নাম কি দেবেন আপনি? যে এই একটা গণতান্ত্রিক দেশে ভোট হবে, সংবিধান সম্মতভাবে গণতান্ত্রিক উপায়ে ভোট হবে, নির্বাচন কমিশন ভোট অনুষ্ঠিত করবে, সেই দেশের একটি বড় রাজনৈতিক দল ভোট হতে দিবে না, ভোটকে বানচাল করবে, 500-র উপরে ভোট কেন্দ্র, স্কুল ঘরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিবে এবং শত শত মানুষকে পেট্রোল বোমা দিয়ে গাড়ির মধ্যে পুড়িয়ে মারবে। এই ধরনের, এটা তাহলে কোন গণতন্ত্র? এই গণতন্ত্রের নাম কি হবে? এটি তো আমাদেরকে বুঝতে হবে। আরেকটা ক্যাটাগরি লাগবে যে হাইব্রিড দিয়ে হচ্ছে পুরানো, না। হ্যাঁ না, এটা আর আপা যেটা বলেছে পালাবের পথ থাকবে না, এটা নিয়ে আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি। এই যে ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাটে, সে কিন্তু বলছে পালাবার পথ থাকবে না, এটা অনেক বিতর্ক হয়েছে। উনি একজন আমাদের আঞ্চলিক জি, নেতা। তার ব্যাপারে নিশ্চয় আমি একটু মাননীয় উপাচার্য যেহেতু নোয়াখালীতে ছিলেন, উনি একটু পরে ব্যাখ্যা দিবেন, ভেতরের খবর ওনার কাছে আছে। তো শিরিন আপা যদি একটু বলেন যে তাহলে নির্বাচন গণতন্ত্র নিয়ে বিএনপির অবস্থান আপা একটু সমালোচনার চোখে দেখেছেন, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। আমি প্রথমেই আমার দলের পক্ষ থেকে RTV সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে যে নির্বাচন প্রক্রিয়ার কথা এখানে বলা হয়েছে, আমাদের স্যার উনি অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে আজকে আমরা এখন কোন সময়টা পার করছি। আজকে এটা তো সত্য যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাই ধ্বংস হয়ে গেছে। আপনি যদি 2014 নির্বাচন কথা বলেন, সেই নির্বাচনে বিরোধী দল অংশগ্রহণ করার কোনো প্রক্রিয়াই রাখেনি। সরকারি দলেই 153টা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে, 147টা আসন তারা ভাগাভাগি করে নিয়েছে। আর 2008-এর নির্বাচনের যে প্রক্রিয়া দেখলাম, সেটাতে দেখলাম আগের দিন রাতে ভোট সম্পন্ন হয়ে গেছে এবং নির্বাচনের দিন আর কারো নির্বাচনে ভোট দেওয়ার প্রয়োজন হয়নি। আসলে নির্বাচন ব্যবস্থাটার প্রতি বাংলাদেশের জনগণের একটা অনীহা চলে আসছে। নির্বাচন কমিশনের প্রতি এবং এই সরকারের প্রতি এদেশের জনগণের আস্থা আছে বলে আমরা মনে করছি না। আপনি দেখেন যে আজকে তাদের দলের আপনার পৌর মেয়র যে কথাটা আপনি বললেন যে পালানোর পথ খুঁজে পাবে না, তিনি তো শুধু এই কথাটি বলেননি, তিনি বলেছেন ফেনীর নোয়াখালীতে যে নির্বাচন হচ্ছে, যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে 2-3টি আসন বাদে একটি আসন আওয়ামী লীগ পাবে না। এবং তিনি পরবর্তীতে আরও কিছু কথা বলেছেন যে এখনকার তাদের দলের নেতা কর্মীরা কী করছে, তাদের দলের সাংসদ মন্ত্রীরা এখন দিনের বেলা রাতের বেলা কী নিয়ে ব্যস্ত, তারা মদ নারী নিয়ে কী নিয়ে ব্যস্ত, এগুলো কথাও তারা বলেছে। এখানে শুধু আমি একটি কথা বলতে চাই যে আজকে আপনার এই গত দ্বিতীয় ফেজের নির্বাচন নিয়ে আপনার সাবেক নির্বাচন কমিশনার আপনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন উনি বলেছেন নির্বাচন নিয়ে কিছু বলতে তিনি এখন বিব্রত বোধ করি। তিনি বলেছেন আমি বিব্রত বোধ করি, চোখের সামনে নির্বাচন কমিশনের মতো একটা প্রতিষ্ঠানকে ধ্বংস হতে দেখলাম, এমনকি আমাদের কোনো প্রতিষ্ঠান শক্তভাবে দাঁড়ায়নি। নির্বাচন কমিশন যতটুকু নড়বড়ে ছিল এখন তা ধ্বংস হয়ে গেছে। মানুষ মরে যাচ্ছে, গুলি করছে, গুলি খাচ্ছে, মেরে ফেলা হচ্ছে, অথচ নির্বাচন কমিশনের কোনো বিকল্প ব্যবস্থা নেই। তারা মনে করছে নির্বাচনে তারিখ ঘোষণা করছি, এখন মারামারি কর, পিটাপিটি কর, যা খুশি তাই কর, নির্বাচন শেষ হলেই আমার দায়িত্ব শেষ। আসলে এখন আপনি বর্তমানে এই সরকারের অবস্থা যদি দেখেন, বর্তমান নির্বাচন কমিশনের অবস্থা যদি দেখেন, তারা এখন একদম মানে যে আমাদের নেত্রী নাজমা
বললেন উনি একটা কথা যে 5 বছর পর পর নির্বাচন হচ্ছে। আসলে ওনারা একটা ধারাবাহিকভাবে একটা নির্বাচন করছে। ওই যে শাখা সাহেব আরেকটি কথা বলেছেন যে নির্বাচন আসছে, আওয়ামী লীগের নেতারা, বিশেষ করে সরকার দলীয় নেতারা, তারা পকেটে কোটি কোটি টাকা তারা পকেটে ভরছে, তারা কেন্দ্রে আসছে, নির্বাচন থেকে নমিনেশনটা নিচ্ছে। এই নমিনেশন নিতেই যাতা কষ্ট, তারপর আর তাদের পিছনে ফিরে তাকাতে হচ্ছে না। এলাকায় যাচ্ছে, আপনি দেখা যাচ্ছে যে এলাকাতে তারা যে বলতেছে যে কোনো ভোটারকে ভোট কেন্দ্রে যাওয়া দরকার নেই। এবং আপনারা কয়েকদিন ধরে আপনারা ফেসবুকে দেখেছেন যে এগুলো বগুড়ার এক নির্বাচনে পৌর মেয়র তার ভিডিও ভাইরাল হয়েছে। সে বলেছে যে নির্বাচনে কারো যাওয়ার দরকার নেই, যদি ধানের শীষের কাউকে যদি দিতে দেখেন ঠ্যাং ভেঙে দিতে বলেছে। সেই জন্য এই যদি নির্বাচনের ব্যবস্থা, নির্বাচন কেন্দ্রে যাওয়া দরকার যদি বলেন নোয়াখালী সহ অনেকগুলো প্রসঙ্গ এসেছে। না সেটাই আমি আলোচনার শুরুতে যাই, একটু পজিটিভ পার্সপেক্টিভে আমার মনে দেখা ভালো। আমি একটু প্রথম একটা কথা বলি, আমি জানলাম না যে কোন থিওরি দিয়ে আমাদের একটা এক্সপ্লেন, যদি সিদ্দিকের নিজের কোনো থিওরি আমি সেভাবে কিছু বলবো না, তবে আমার জানা নাই যে এই ধরনের কোনো এক্সপ্লেনেশন পলিটিক্যালি ইন্টেলিজেন্ট ইউনিট যুক্তরাষ্ট্র, এটা ডেমোক্রেসি ইন্ডেক্স করে প্রতি বছর। যুক্তরাষ্ট্র আর কথা বলা লাগবে না, যুক্তরাষ্ট্র নির্বাচন কি কোন ধরনের যুক্তরাজ্য আমি ওখানে যেতে চাই না প্লিজ। আমরা যেটা দেখি, এই আমি শুরুতে যাই যেখান থেকে আমাদের প্রফেসর রুবায়েত ফেরদৌস আলোচনাটা সূত্রপাত করেছে। একটা হলো ভোট এবং তারা কত ভাগ কে পাচ্ছে। আমরা আমাদের দেশে নির্বাচনের যেটা সাম্প্রতিককালে যে বিষয়টা চলে আসছিল যে ভোটার কমে যাচ্ছে উপস্থিতিতে, এবং কিন্তু এবারে পুরো নির্বাচনে এটা কিন্তু ভোটার উপস্থিত হচ্ছে। আমি সেখানে প্রথম আসি। এমন না যে পার্সেন্টেজ যদি আপনি গভর্নেন 10 জন আসছে, এক পক্ষে 8 জন, এক পক্ষে 2 জন, এটা তো কোনো একজনের মধ্যে আমি ফার্স্ট। কিন্তু এবারে কিন্তু নির্বাচনটা যে এই স্থানীয় সরকারের নির্বাচন যেভাবে পার্টিসিপেটরি হয়, প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি মানুষ সকালবেলা থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। এটা একটা জায়গায় আসে। দ্বিতীয়ত একটা জায়গায় আসি যে পার্সেন্টেজ কমেছে। ওনারা কেউ বলছে যে আমরা তো ভোটই দিতে পারি না, তারা আমাদের পার্সেন্টেজ কি, যারা দিতে পারে তাদের পার্সেন্টেজ হচ্ছে বা তারা। কিন্তু একটা জায়গায় আমি আসি, আমরা কোনো পলিটিক্যাল জায়গা, সাংগঠনিক জায়গা থেকে না, খুব ইম্পার্শিয়ালি যদি আসি মির্জা কাদেরের জায়গায়, সেইখানে যে নির্বাচনটা হয়েছে, উনি পলিটিক্যাল কিরেটরি করেছে, দলের বিরুদ্ধে বলেছে এটা ওনার ব্যাপার, দলের ব্যাপার। যদি আমরা বিশ্লেষকের জায়গা থেকে আসি, সেইখানে যে বোর্ডের উপস্থিতি হয়েছে, বিপুল উপস্থিতি, এবং সেই উপস্থিতিতে বিএনপির প্রত্যেকে স্বীকার করছে যে ওই কেন্দ্রে নির্বাচন হয়েছে নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু। 3 প্রার্থী বলেছে ভোটের আগে পরে, এখনও বিএনপি বলছে। সেইখানে ভোটের স্ট্যাটিস্টিক্সটা দেখি তাহলে, সেইখানে 10,000 ভোটের ভেতরে 10,000-এর বেশি ভোট হয়েছে। সেখানে কিন্তু বিএনপি পেয়েছে মাত্র 1,600। বিএনপি আর জামাত 1,600-এর মতো পেয়েছে, মির্জা কাদের নিজেই 10,000 ভোট পেয়েছে। 10,000 বেশি, বিএনপির চেয়ে কিন্তু 6 গুণ বেশি পেয়েছে। আর দুইজনে মিলে বিএনপি ওরা পেয়েছে, জামাতের ভোট প্রায় কাছাকাছি 1,400। এই দুজনে মিলে পেয়েছে 3,000, আর মির্জা কাদের একা পেয়েছে 10,000-এর উপরে। দুইজনে যা পেয়েছে তার 3 গুণ। কিন্তু তাহলে দুইজন, আমরা যদি এইভাবে ধরি যে দুইজনে 22-23% পেয়েছে, আর মির্জা কাদের একা পেয়েছে আপনি মনে করেন 78% থেকে 80%। তাহলে মির্জা কাদের এই বক্তব্যগুলোর কারণটা কি ছিল, কেন? সেটা অন্য, সেটা তো আরেকটা বিষয়, দলীয় বিষয় বা কে ভালো। আমরা ভোটের জায়গায় যদি আলোচনায় থাকি, কিন্তু ওনার কি ভয় ছিল, শঙ্কা ছিল? হ্যাঁ, শঙ্কা ছিল, হয়তো ছিল যে তাকে হারাতে পারে দলীয় ইন্টারনাল কোন্দলে। এবং তিনি যে কথা বলছে সেটা পার্টিকুলারলি 1-2 জন এমপি সম্পর্কে বলছে, তার এপাশ ওপাশে যারা। অনেক ধন্যবাদ। একজন দর্শক দর্শকের প্রায়োরিটি সবসময়। প্রিয় দর্শক, আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে প্রশ্নটি উত্থাপন করুন। কে বলছেন? জি বলুন। জি আচ্ছা, প্রশ্নটি পড়ে গেছে, আপনি কন্টিনিউ করুন। আমি যে কথাটা বলছি যে উনি দুটো জায়গায় রয়েছে, যেটা আমি মনে করি এই সরকারের মূল কি, এই সরকারের যিনি প্রধান, তিনি কিন্তু বলছেন যে সরকারের জনপ্রিয়তা বেড়েছে। আর তিনি কিন্তু নৌকা মার্কা নিয়ে নির্বাচন করেছে, এমন না অন্য কোনো মার্কা নিয়ে। এবং এই ভোটটা নৌকার, এবং এই ভোটটা আমি মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোট। উনি তো তাকে ডিপেন্ড করে এই ভোট চাইছে। তাহলে জনসমর্থন এই একটা জায়গা, এবং অত্যন্ত একটা বিএনপির জনপ্রিয় নেতা মওদুদ আহমেদের এলাকা। এবং এখানে কিন্তু আওয়ামী লীগ বিএনপি প্রত্যেকটা নির্বাচনে আগে সমান সমান ছিল। এবং এই দিয়েই বোঝা যায় যে সারা দেশে বিএনপির ভোট কমেছে। অনেক ধন্যবাদ। হারুনুর রশিদ এমপি, আপনি যদি বলেন আপনার বিশ্লেষণ হাজির করেন। জি ধন্যবাদ। জি অনেক ধন্যবাদ আপনাকে।
উপস্থিত আজকে আর টিভির গোল টিভির আলোচনায় সহ আলোচক বৃন্দ, শুধু দর্শক বৃন্দ, এখানে আমরা যারা আলোচনায় অংশগ্রহণ করেছি তারা সকলেই কিন্তু শিক্ষিত। সুতরাং আমরা আশা করব যে আমাদের আলোচনাটা তথ্য উপাত্ত দিয়ে আমরা আলোচনা করব। নির্বাচন বর্তমান পরিস্থিতি নিয়ে যে আলোচনা হচ্ছে, আমি আমার কথা বা বিএনপির কথা আমি বলছি না। বাংলাদেশে বর্তমান ইভিএম এবং ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে আজকে নির্বাচন কমিশন যে ভোটের তথ্য প্রদান করেছে, ইভিএম কত পার্সেন্ট ভোট কাস্ট হচ্ছে এবং ব্যালটের কত পার্সেন্ট ভোট কাস্ট, এই তথ্যটা আমরা এখনো পাই নাই। এখানে আজকে নির্বাচন কমিশনার একজন দায়িত্বপূর্ণ ব্যক্তি জনাব মাহবুব তালুকদার, উনি কি বলছেন, এই নির্বাচন অংশগ্রহণমূলক হয় নাই, সহিংসতায় নির্বাচন একসাথে চলতে পারে না। এটি একজন নির্বাচন কমিশনারের বক্তব্য। তিনি আপনার ঢাকার পার্শ্ববর্তী সাভার পৌরসভা নির্বাচনকালীন সময় পরিদর্শনে গিয়েছিলেন এবং তিনি তার স্টেটমেন্টে বলেছেন যে আমি যে 30-32টা কেন্দ্রে পরিদর্শন করেছি, তার মধ্যে মাত্র 3টি কেন্দ্রে বিরোধী দলের এজেন্টকে পাওয়া গেছে, আর অন্য কোনো কেন্দ্রে কোনো বিরোধী দলের এজেন্ট ছিল না, পাওয়া যায়নি। আজকে 42 জন নাগরিক রাষ্ট্রের আপনার মহামান্য রাষ্ট্রপতির কাছে সুনির্দিষ্ট বর্তমান নির্বাচন কমিশনের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ দাখিল করেছে। দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনার ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ এবং জুডিশিয়াল কাউন্সিল গঠনের আহ্বান জানিয়েছে। এ ব্যাপারে এখনো পর্যন্ত আমরা রাষ্ট্রপতির কাছ থেকে কোনো সদুত্তর পাই নাই। আজকে আর একটি নতুন সংবাদ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কুষ্টিয়ার এসপি আপনার সেইখানকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ভেড়ামারা পৌরসভা নির্বাচনের দায়িত্বকালীন সময়ে তার সাথে যে অসদাচরণ করেছে, তার জন্য হাইকোর্ট তলব করেছে এসপিকে। এই যে সমস্ত ঘটনাগুলো আজকে, এরপরও যদি আজকে যারা আমরা আলোচনায় অংশগ্রহণ করছি নির্বাচনের বাস্তবিক অবস্থা, আমি বর্তমান সংসদের একজন সদস্য হিসেবে বলছি যে বাংলাদেশে কি আজকে কোনো গণতান্ত্রিক স্পেস আছে? এই আমরা আমার নির্বাচনী এলাকায় কিছুদিন আগেই বিএনপি থেকে কেন্দ্র থেকে ঘোষিত যে কর্মসূচি, সেই কর্মসূচি আমাদের পালন করার জন্য আমি সকালবেলা যখন প্রস্তুতি নিচ্ছি, বাসা থেকে বেরিয়ে অফিসে যাচ্ছি, দেখছি যে অফিসের সামনে আপনার কয়েক ডজন পুলিশ সশস্ত্র অবস্থায় অবস্থান করছে, যেখানে কর্মসূচি পালন করতে দেওয়া যাবে না। সংবিধানের কোন অনুচ্ছেদে কোথায় পুলিশকে এই ক্ষমতা দেওয়া হয়েছে যে বিরোধী দলের কর্মসূচি পালন করার ক্ষেত্রে আপনাকে এই ধরনের আইন প্রয়োগ করতে হবে? আপনার কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, এখানে নাজমা আপা আছেন, আমাদের মাননীয় সংসদ সদস্য অসীম কুমার দা আছেন, আজকে যে নির্বাচন, স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হচ্ছে, যে আচরণ বিধি, এই আচরণ বিধি সরকারি দলের প্রার্থীরা রাত্রি 11টা-12টা পর্যন্ত আপনার মোটরসাইকেল র্যালি, তাদের গাড়ি বহরের আলোচনা, মাইক নিয়ে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে, যেখানে রাত্রি 8টার মধ্যে নির্বাচনী প্রচার প্রচারণা বন্ধ হয়ে যাওয়ার কথা। সেখানে সারা বাংলাদেশে আপনার শতকরা 90-95% নির্বাচনী এলাকায় আচরণ বিধি বলে সরকারি দলের কাছে কিছু নাই, অথচ বিরোধী দলের লোকেরা আজকে দেখেন আপনি আচরণ বিধি প্রথম দিনই নমিনেশন দাখিল করতে যাচ্ছে হাজার হাজার লোক নিয়ে, যেখানে আচরণ বিধি সেদিন তার নমিনেশন বাতিল হয়ে যাওয়ার কথা, সেখানে বিরোধী দলের প্রার্থীরা 10 জন লোক নিয়েও তারা সেই আপনার মনোনয়নপত্র দাখিল করতে পারছেন। এই যে নির্বাচনী ব্যবস্থা, নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড বলে আজকে কোনো অবস্থা আছে? আজকে নাজেবাপারা কিভাবে ক্ষমতায় আছে, কি প্রক্রিয়ায় ক্ষমতা নির্বাচন হচ্ছে, এই বিষয়গুলো আমি রুবায়েত ভাই, আমি 1 মিনিটের অপেক্ষা করছেন আপনার, আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি, যেহেতু আলোচনা আমরা অংশগ্রহণ করছি, আমরা সকলে শিক্ষিত। আমি কোরআনের একটি আয়াত আপনাকে বলছি, এই কারণে যে আমরা যারা এখানে আলোচনা করবো যদি এইটির প্রতি আমরা দৃষ্টিপাত করি। আল্লাহ পাক সূরা আরাফার 179 নম্বর আয়াতে বলছে, তাদের অন্তর রয়েছে, তার দ্বারা তারা বিবেচনা করে না, তাদের চোখ রয়েছে, তার দ্বারা তারা দেখে না, তাদের কান রয়েছে, তার দ্বারা তারা শুনে না, তারা চতুষ্পদ জন্তুর চাইতেও বরং চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চাইতেও নিকৃষ্ট, তারাই গাফেল, শৈথুল্যপরায়ণ। এই আয়াতটি যদি শানে নজরুল দয়া করে যারা এখানে উপস্থিত আছেন দেখে নেবেন। আপনারা দেখছেন, কানে শুনছেন, অন্তর দিয়ে দেখার পরও দলকে অন করার জন্য এই কথাটি আপনারা প্লিজ কুরআন শরীফের আয়াত দিয়ে বা হাদিসের আয়াত দিয়ে আপনি কোনো জিনিস ইন্টারপ্রেট করতে পারেন না, এটা ধর্মের অপব্যবহার এবং এইটাকে কোনোভাবে আমি অ্যাকসেপ্ট করতে পারি না। নো আপনি শুনেন, এখানে আপনার কেউ বয়ান শুনতে আসে নাই এখানে, প্লিজ আপনি নেতা, আপনি জনপ্রতিনিধি, মানে না যে আপনি মানুষের মাথা কিনে ফেলছেন। নো প্লিজ, আমার ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত দিতে পারেন না। আমি একজন মুসলমান, আপনি কোরআন এই হাদিস এখানে ইট ইজ নট ফর নো, এটা বাংলাদেশের হাদিস না, এই হাদিস এই কোরআনের আয়াত বাংলাদেশ নিয়ে নয় না। প্লিজ
এটা প্লিজ আপনার কথা বলেন, আমি আপনি না বলেন, আপনি আপনি, হ্যাঁ। পারেন না, আপনি যদি- এটা আপনি পারেন না, আপনি ওনার যদি সাহস ভুল না বলে পেতে পারে। বাংলা- আমি একজন ভুল বলে প্র্যাকটিসিং থাকি। মুসলিম, আপনি আপনি ভুল বলে থাকলে প্লিজ আপনি এটা ভুল করবেন বলে না। থাকলে তার উত্তর এইগুলা দিবেন। এইগুলা করে আমি এই আপনাকে দেশে আয়াতের ধর্মকে reference ব্যবহার বলে করে দিলাম। জামাতিরা এবং তার সাথে No, no, আপনারা no, করছেন, এটা জামাত মানুষ বিরোধী হত্যা বলে করেছেন, জামাত কথা লুট নয়। করেছেন, এটি ট্রাফিকিং কোরআনের করেছেন। আয়াত। প্লিজ এগুলো বন্ধ করেন। আপনি একজন শিক্ষিত নাজমা আপা কি ব্যক্তি, বলতে চাইছিলেন? নাজমা আপা, নাজমা আপা। বিএনপির কর্মসূচি বলেন, সংবিধান বলেন, নাজমা আপা। আপনি যা বলেন, আপনি এটা বলতে পারেন না। ব্যাখ্যা দেন। না, আপনি শিক্ষিত নাজমা আপা, মানুষ, হ্যাঁ। আপনি কোরআন শরীফের আপনি হারুন এটা ভাই, পারেন না। কোরআন শরীফ- শরীফের কোরআন আয়াত শরীফের দিয়ে ব্যাখ্যা আপনি আরেকটা আপনি দিতে পারেন। রাজনীতি কোরআন বিশ্লেষণ শরীফের করতে ব্যাখ্যা পারবেন না। কোনোভাবে তাই আনতে পারেন যদি না। হয় তাহলে আপনি আপনি- বিএনপির আমলটা আপনি নিয়ে, not accept. যে বিএনপির আমলকে আপনাদের সেই আপনার প্রাক্তন বিবেকবান হয়ে গেছে। দলের জি, নেতারা আমার মনে হয়- মজুর আহমেদ থেকে শুরু করে আপনাদের জোটের নেতারা সবাই সেই আমরা রাজনীতির আলোচনায় থাকি, ধর্মের আলোচনা থেকে বিএনপির রাজনীতির আমলে আলোচনায় থাকি। দরকার জি। আমরা আছি না। আপনি আপনি ধর্ম সবাই যান। রাখতে পারবেন না। আপনি অসত্য দিয়ে আপনি মিথ্যাকে ঢাকার চেষ্টা করছেন। আপনি কোনোদিনই পারবেন না। আপনি কোনোভাবেই আপনি পারবেন না। কোরআন শরীফের আয়াত দিয়ে কেন রাজনীতি বিশ্লেষণ অবশ্যই করছেন? বলবো। আমি একজন না, ইসলাম এটা ধর্মের করেন, মানুষ, মসজিদে গিয়ে বলেন। না না, না। আমরা কি ইসলাম জানি না? এখানে আপনি আমরাও ইসলাম ইসলাম শিখাইন না জানি। আপনি। জি, জি, আমরা আমরা একটু অসীম কুমার উঠে গেছে যাই। ধর্মীয় আপনারা অনুভূতিতে মিথ্যা আঘাত দেওয়া, বলছেন, অসত্য এটা বলছেন। ধর্মীয় ধর্ম- অনুভূতিতে আঘাত দেওয়া মানুষের, জি। মুসলমানের মিথ্যা, ধর্মীয়, অসত্য। আমি আপনি একজন তো মুসলিম, শিক্ষিত আমার ব্যক্তি ধর্মীয় হিসেবে অনুভূতিতে আঘাত দেওয়া এটা। আমি তো উদাহরণ দিয়ে বলে দিলাম। আমার মনে হয় আমি আমাদের তো রাজনৈতিক কথা আলোচনার মধ্যে বলবো। আমাদের আপনি থাকা ধর্ম উচিত। পালন আপনার করেন, দলকে জানি। দেবেন। আপনি মানুষ আপনার- হচ্ছে, আপনি আপনার দলকে ধর্ম আপনি- ধর্ম মানি না। আপনার আপনি দলকে যদি আপনি বলেন যে আমি উদাহরণ ধর্ম দিয়ে মানি আগে না, আমি শিখান। ধর্ম মানবো না। আপনার এটা দলকে হলো আপনি আপনার শিখান যে আপা, কিভাবে ভালো পথে আপা, চলতে হয়। একটু আমরা থামি। আপনার আপনি দলকে মানেন সবক না, দিবেন সেটা কিভাবে দলবদ্ধ নির্বাচন আরুণ করতে ভাই হয়। একটু একটু আপনারা এই একটু 2001 শান্তি, থেকে 2006 সাল পর্যন্ত যা শান্তি, করেছেন, শান্তি। আপনাদের Please, নির্বাচনের সময় please, আপনারা নাজমা যা আপা। করেছেন বিগত দিনে, নাজমা আপা। সেই আর আমাকে জিনিসগুলি আপনারা এই- খেয়াল নাজমা আপা, রেখে excuse me, তাদেরকে সবক দিবেন। excuse me, আপা প্লিজ, একজন দর্শক ফোন দিয়েছেন, তার ফোনটি নিয়ে আমরা আসলে এই পলিটিক্যাল আলোচনার মধ্যে থাকতে চাই। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি উত্থাপন করুন। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি বরগুনা জেলার বেতাগী উপজেলা থেকে বলছিলাম। বেতাগী পুরসভার নির্বাচন, প্রথম ধাপে যে নির্বাচনটা হয়েছিল, জি। ওই ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রধান এজেন্ট ছিলাম। হ্যাঁ, জি বলুন। তো বিষয়টা হচ্ছে এখন নির্বাচনের বিষয়টা এমন হয়ে গেছে, আমরা সবাই জানি আসলে নির্বাচন ব্যবস্থা কেমন, নির্বাচন কিরকমের চলে, কিন্তু আলোচনাটা আমরা বুঝি, কিন্তু আলোচনার স্বার্থে আমরা বিভিন্ন রকমের করি। আমাদের এখানে নির্বাচনটা ছিল এমন, আমরা 5 তারিখের পর থেকে আমার বাসা থেকে বের হওয়ার কোনো স্কোপ ছিল না। কোনো নেতা কর্মী আমার বাসায় আসতে পারতো না। আসলে অ্যাসাল্টেড হতো, আসতে পারতো না। যদি কেউ আসতো তাইলে অ্যাসাল্টেড হতো। আমার প্রায় 7 দিন লেগে গেল প্রশাসনের সহায়তা নিয়ে আমার বাসাটাকে মুক্ত করা, মানে আমি বাসা থেকে বের হতে পারবো এই ব্যবস্থাটা, পরিবেশটা তৈরি করতে আমার 7 দিন লেগে গেল। জি। 6 থেকে 7 দিন। 7 দিনের পরে একটা পর্যায়ে আমরা সবার কাছে যাইতে বিভিন্ন চিঠিপত্র এই সেই দিতে একটা পর্যায়ে আমরা বের হইতে পারলাম। বের হইয়ে বিষয়টা হচ্ছে এমন, 1 দিন 2 দিন আমি কোন রকমের ক্যাম্পিং করেছি। তাও সেই ক্যাম্পিংটা ছিল এরকমের, আমরা ক্যাম্পিং করতেছি, পিছনে 100 বিরোধী দলীয় জি। লোক, পুলিশও ছিল। পুলিশ আমাদের সেভ করার চেষ্টা করছে। হ্যাঁ, এখানে প্রশাসন বলতেই পারবে যে আমরা তো ছিলাম। জি, আমার মনে হয় আপনি মতামতই রাখছেন, আসলে এটা মতামতের ঠিক জায়গা না। আলোচকরা কি প্রশ্নগুলো বলবে? খুব ভালো হতো। অসীম কুমার দা, আপনি যদি এই বিরতির আগে বলেন, আপনাকে দিয়ে আমরা বিরতিতে যাব, পরে ফিরে এসে আবার আলোচনা করব। মিস্টার অসীম কুমার উকিল এমপি, প্লিজ ক্যারি অন। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। এই মধ্যরাতে প্রচন্ড শীত, করোনার ভ্যাকসিন আসছে রাত পোহালে, সে সময় একটা সুন্দর আলোচনা আয়োজন করে দেওয়ার জন্য আরটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ, সহ আলোচকদের স্বাগতম। দেশ আপনাকে বিদেশে ধন্যবাদ। যারা টেলিভিশনের সামনে বসে আজকের এই টক শো শুনছেন, তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন। মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ গ্রহণ করেছেন। ওনার পূর্বে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস শপথ গ্রহণ করেছেন। এই অনুষ্ঠানটা দেখে সেই টেবিলে বসছি। করোনা আক্রান্ত বিশ্বে যাদের উপস্থিতি থাকার কথা ছিল তারা প্রায় সকলেই ছিল, কেবলমাত্র বিদায়ী প্রেসিডেন্ট এখানে অনুপস্থিত ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট ছিলেন। জি, অসীম দা, ওই ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের নির্বাচনকে কিভাবে রিলেট করবেন, সেটা হচ্ছে প্রশ্ন। আপনি পয়েন্টে নিয়ে আসতে ভালো লাগে, মধ্যরাত বললেন তো। আমি একটু
স্যার জি, আপনি বিশিষ্ট নাগরিক, মানে একটু ধৈর্য গৌরচন্দ্রিকা ধরা অনেক বড় হয়ে হবে। গেলে আমরা খেয়ে হারিয়ে ফেলবো। 42 জনের একজন, আপনি বিশিষ্ট নাগরিক, ধৈর্য হারা হলে তো চলবে না। না ধৈর্য হারা না, আপনাকে পয়েন্টে আসলে আর ভালো লাগে। ট্রাম্প না নিয়ে না, আরেকদিন আমি আলোচনা পয়েন্ট, করবো আমরা। আমি জি আমি কনফিডেন্ট, আমি পয়েন্টচ্যুত হব না, আপনি প্লিজ একটু অপেক্ষা প্লিজ, করেন না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি রাত মাচ। পোহালেই দেখতে পাবো 35 লক্ষ ভ্যাকসিন আসছে আমাদের আপনি দেশে। নিচ্ছেন কিনা, আপনি কি ভ্যাকসিন নিচ্ছেন কিনা এমপি মহোদয়? আমি ভ্যাকসিনটা আসছে, সেই ভ্যাকসিনটার ডিস্ট্রিবিউশনটা হবে অবশ্যই। জি প্রথম দিকে যারা পাবে তাদের মধ্যে স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইনার্সরা থাকবেন, সিনিয়র সিটিজেনরা থাকবেন, এমপি, মন্ত্রী, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ থাকবেন, মুক্তিযোদ্ধারা থাকবেন, ভোটাররা থাকবো কিনা? রাষ্ট্র এমপি তো থাকবে, আমরা রাষ্ট্র ভোটাররা থাকবো কিনা? রাষ্ট্রীয় পদকপ্তরা থাকবেন, সামরিক বেসামরিক আমলারা থাকবেন, সাংবাদিক বুদ্ধিজীবীরাও থাকবেন, আর 42 জন বিশিষ্ট নাগরিক তো থাকবেনই। জনগণ কোথায় তাহলে অসীমদা, জনগণ কোথায়? সবই তো প্রো এলিট হয়ে যাচ্ছে, প্রো এলিট। আরে, আপনি না বাঁচলে আগামী দিনের ও করণীয় আগে দিক এমপি কে বাঁচাতে হবে, পরে ভোটারদেরকে। না, সবই হবে। আপনি তো নেত্রকোনার ভোটার অপেক্ষা পরে আগে করতে এমপি চাচ্ছেন। মহোদয় নিজে নিবে, তাই তো? আপনি তো অপেক্ষা করতে চাচ্ছেন না, ধৈর্য হারা হচ্ছেন কেন স্যার? জি জি বলুন, এখন বলুন বলুন। একটা মানুষ, একটা দল আর কি, তার কর্মকাণ্ডের মধ্য দিয়েই এই ঐতিহ্যটা তুলে ধরে আর কি। এই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, সেই সব জাতি সৌভাগ্যবান যারা সর্বদা স্বদেশকে ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির মধ্যে দিয়ে খুঁজে পায়। ধর্ম যার যা, রাষ্ট্র সবার। আপনি ধৈর্য হন নাকি? মানে কথাটা সেই জায়গায়, আমরা ধর্ম নিয়ে কথা বলবো না তা না, কিন্তু এটা তো ওয়াজ মাহফিল কিনা সেটা বিবেচনা রেখে কথা বলতে হবে। তো যারা শিশু সন্তানকে হত্যা করে, সেই হত্যাকারীদের পক্ষে সাফাই গায়ে তারা যখন কোরআন হাদিসের রেফারেন্স দেবে, তখন অবশ্যই প্রতিবাদ করার সুযোগ থাকবে। শিক্ষিত অশিক্ষিত বিষয় তো এটা না। যারা 15 আগস্টের হত্যাকারীদের পক্ষে অবস্থান নেবে, যারা গর্ভবতী রমণী হত্যার পক্ষে অবস্থান নেয়, তারা কোরআন হাদিসের বাণী দিয়ে তো আজকের দিনে দাঁড়িয়ে ভোট জায়েজ করার বিষয় আসতেছে না। তো এটা মাননীয় সংসদ হারুন রশিদের জন্ম থেকে কর্ম, প্রতিটি পদক্ষেপ প্রমাণ করেছে এরা ধর্মের নামে ধ্বজাধারী, ধর্মের দোহাই দিয়ে মানুষ হত্যা করে, এরা ধর্মের দোহাই দিয়ে আমার মা বোনকে ধর্ষণ করেছে 71 সালে, এরা ধর্মের কথা বলে সারা দেশে জঙ্গিবাদের উত্থান ঘটায়। কাজে তাদের মুখে ধর্মটা মানায় না। অনেক ধন্যবাদ অসীম কুমার উকিল, আপনাকে দিয়ে বিরতির পরে আবারও শুরু করব। আপনার সময়টা কম হয়ে গেছে আমরা বুঝতে পারছি, আপনাকে দিয়ে আবার শুরু করব। আপনি সঙ্গে থাকুন প্রিয় দর্শক। আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠানে এই মুহূর্তে আমাদের বিরতি নিতেই হচ্ছে। আমরা আলোচনা করছিলাম আওয়ামী লীগ বনাম বিএনপি ভোটের হিসেব নিকেশ। সঙ্গে থাকুন, ফিরছি একটু পরেই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। দেখছেন আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিল। সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। আমরা আলোচনা করছিলাম আওয়ামী লীগ বনাম বিএনপি ভোটের হিসেব নিকেশ। বিরতির আগে আমরা খানিকটা কথা বলেছি, বিরতির পরে আমরা আলোচনায় ফিরছি। আমাদের সঙ্গে আছেন মিস্টার অসীম কুমার উকিল এমপি, তিনি বক্তৃতা শেষ করতে পারেননি। অসীম কুমার উকিল, আপনি যদি একটু বলেন যে আলোচনা আমরা থামিয়ে দিয়েছিলাম আপনাকে বিরতির জন্য। যেটা শুরু করেছিলেন আর কি, যে আপনার এই ভোট বাড়া কমার বিষয়টা কি, এই বিষয়টা তো মানে আমরা তো বলছি আমাদের বাড়ছে, আমাদের এটা ধরে রাখার বিষয় আছে, কিন্তু যাদের কমছে তাদের এই গবেষণাটা করা দরকার, কেন কমছে। কথাটা তো সত্যি, ভোট কমছে, আমার বাড়ছে এটাও সত্যি। পার্সেন্টেজ হয়তো 60-40 না হোক, 65-35 না হোক, একটু জোরে বললে আমাদের জন্য সুবিধা হয়, একটু জোরে। সবকিছু মিলেই আমরা এই জিনিসগুলি দেখা দরকার। আপনি দেখেন, ভোট বর্জন, বাংলাদেশের মানুষ কিন্তু ভোটটাকে উৎসব হিসাবে নেয়, সেটা স্থানীয় সরকারই হোক আর জাতীয় সংসদই হোক। ভোট বর্জনটা মানুষ, গ্রামের মানুষ, সাধারণ মানুষ এটা ঠিক গ্রহণ করে তা না, প্রথমত। দ্বিতীয়ত, এটার যৌক্তিকতাও যদি ব্যাখ্যা করে মানুষকে কনভিন্স করা না যায়, তাহলে আরো বেশি খারাপ। আবার ওই অংশগ্রহণ না করতে করতে আমি ভোট মানি না, বর্জন, প্রতিরোধ করতে পারলাম না, আবার জ্বালাও পুরাও, এই যে সংঘর্ষ এই জায়গাগুলিতে চলে। এর মধ্য দিয়ে ভোটের বাজার কতটুকু কমেছে হিসাবটা তো করতে হবে, যাদের কমেছে ভোটটা। আপনার যে ক্যাম্পাসে ছেলেটা ঢুকে জয় বাংলা স্লোগান দিচ্ছে,
টানা 12 বছর সেই ক্যাম্পাসে কাউন্টার পার্টির স্লোগান দেওয়ার যদি লোকটা থাকে, এটা ফার্স্ট ইয়ারের ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের ছেলেটা যে স্লোগানটা কণ্ঠে ধারণ করে এবং ফাইনাল ইয়ার পর্যন্ত যে স্লোগানটা দিয়ে যায়, সেই স্লোগানটা তার মজ্জাগত হয়ে যায়, সেটা কখনো ছাড়ে না। যারা সেই ক্যাম্পাসের স্লোগানটা দিতে পারছে না, সে দিতে না পারার কারণে ভোট কমছে, এই হিসাবগুলি করতে হবে না? অবশ্যই করতে হবে, করেই আগাতে হবে। এখন বলবেন যে মির্জা কাদের কি বলে, দেখেন এটাও তো গণতন্ত্র, গণতন্ত্রের সুবাতাস বইছে বলে এই কথাগুলি বলছে। দলের ভিতরেও এই কথাগুলি বলার সুযোগ আছে, কথাগুলি বলছে। আর এটাও ঠিক, আপনারা সবাই জানেন এরকম কথা হয়, বিএনপি তো হয়, আওয়ামী লীগও হয়, অনেক অনেক কথা হয়। কিন্তু যখন সে আওয়ামী লীগের, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদেরের ভাই, তখন এটার গুরুত্বটা পায় অন্যরকম। তারপরেও আমি বলবো যে এই বিষয়ে বক্তব্যটুকু মির্জা কাদেরের কাছ থেকে নেওয়াটাই ভালো। অনেক ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন, আমি আপনার কাছে আবারও ফিরবো। হারুন ভাই যদি আরেকটু বলেন, অসীমদা যে বক্তব্য দিয়েছে যে ক্যাম্পাসগুলোতে স্লোগান ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত দিলে না এটা মজ্জাগত হবে, স্লোগান দিতে পারছে না, কারণ কি? জি ধন্যবাদ। আসলে এখানে সরকারের সদিচ্ছার প্রয়োজন, যে দেশে গণতান্ত্রিক যে চর্চা বা গণতান্ত্রিক যে কর্মকাণ্ডগুলো, এগুলো আমি চাই কিনা, এগুলো চাওয়ার ক্ষেত্রে আমার ইচ্ছা আগ্রহ কতটুকু, এটি একটি মূল বিষয়। বাস্তব অবস্থা যে আমি ব্যক্তিগতভাবে আমার রাজনীতির বয়স প্রায় 40-42 বছর হতে যাচ্ছে। পলিটিক্যাল ক্যাডার তৈরি হয় কিন্তু শিক্ষাঙ্গন থেকে, এবং আজকে কিন্তু আমরা একটা দুর্বল জায়গায়, দেশ ভবিষ্যৎ নেতৃত্ব কিন্তু একটা দুর্বল জায়গায় চলে যাচ্ছে। গত 20 বছরে আমি বলবো যে বাংলাদেশে কিন্তু আমরা ছাত্র রাজনীতি থেকে কিন্তু তৈরি হয়েছে। 80-এর দশকে, 60-এর দশকে যারা আপনার জাতীয় নেতৃত্ব তৈরি হয়েছে সব শিক্ষাঙ্গন থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ থেকে তৈরি হয়েছে। কিন্তু আজকে গত 20 বছর যাবৎ আপনার যে রাজনীতির চর্চা হচ্ছে, যার ফলশ্রুতিতে কিন্তু আজকে আমাদের রাজনীতি কিন্তু দুর্বল হচ্ছে। রাজনীতি দুর্বল হওয়ার ফলে হবে কি, রাজনীতি নেতৃত্ব দুর্বল হবে, এবং ভবিষ্যতে যে রাজনীতিবিদরা যে দেশ পরিচালনা করবে সেটার ক্ষেত্রে আমাদের একটা দুর্বল ভিত্তি তৈরি হয়ে যাচ্ছে। এর ফলশ্রুতিতে যারা আপনার এই পিছনের শক্তি, তারা সবল হচ্ছে। এখানে আজকে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আজকে আমাদের সংকটগুলো কোথায়, এই সংকটগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে। আপনি যে আলোচনার সূত্রপাত করেছেন বিএনপি এবং বনাম আওয়ামী লীগ, আমি ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের, ছাত্রলীগের সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি আপনাকে অনেস্টলি বলছি যে আমি 80-র দশকে ছাত্র সংসদ নির্বাচন, কলেজ, বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করছি। প্রত্যেকটি নির্বাচনই ছাত্রলীগকে পরাজিত করেছি বিপুল ভোটের মাধ্যমে, প্রত্যেক জায়গাতেই। পরবর্তীতে আমি আমার জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করেছি, এবং আমার জাতীয় রাজনীতিতে 5 বার জাতীয় নির্বাচন, আমার নির্বাচনী এলাকা, আমার জেলায় আমি সেই সমস্ত নির্বাচন 5 বারই আমি, তার মধ্যে শুধু 111-এ যে নির্বাচনটি হয়েছে 2008-এ, এটি বাদ দিয়ে প্রত্যেকটি নির্বাচনে আওয়ামী লীগকে পরাজিত করেছি। অর্থাৎ আমি নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু ক্ষমতার পরিবর্তন চাই, এবং নির্বাচনটা হতে হবে গ্রহণযোগ্য, নির্বাচনটা হতে হবে আপনার সকলের কাছে যেন সেটি অংশগ্রহণমূলক হয়। এইটি আমি করতে পারছি কিনা। আজকে আপনি আলোচনার যে মূল জায়গাতে, আমরা অন্য জায়গায় না গিয়ে আমরা এই জায়গাটার মধ্যে আসি। আমরা কিন্তু এখানে 2জন মাননীয় সংসদ সদস্য রয়েছি এবং সাবেক এমপিরা রয়েছেন, 2জন অধ্যাপক রয়েছেন। এখানে মূল বিষয়টা হচ্ছে, আপনি দেখেন প্রথম ধাপে যে পৌরসভা নির্বাচন হয়েছে, সেখানে 12টি পৌরসভায় বিএনপি জামানত বাজেয়াপ্ত হয়েছে, এবং 2টিতে বিজয়ী হয়েছে। পঞ্চগড় পৌরসভার নির্বাচনে প্রিজাইডিং অফিসারের গাড়ি ভাঙচুর করেছে সরকারি দলের দুষ্কৃতিকারীরা, তাদের বিরুদ্ধে আইনের কোনো ব্যবস্থা। দ্বিতীয় ধাপে আপনি আরো দেখেন সহিংসতার চিত্র। এটা আমি অভিযোগ আকারে বলছি না, যে জনাব ফখরুল ইসলাম আলমগীর বলেছে যে বিএনপি শুধু এই আওয়ামী লীগের যে বক্তব্য যে বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। আপনার দ্বিতীয় ধাপের নির্বাচনে আপনার গাইবান্ধার একটি পৌরসভায়, সেখানে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে, 4টি আইন প্রয়োগকারী সংস্থার গাড়িতে ভাঙচুর চালিয়েছে, এবং আপনার বিভিন্ন কেন্দ্রে আপনার ইভিএম নিয়ে চলে গেছে, আপনার সেখানে ভোট কেন্দ্র থেকে আপনার এদেরকে বের করে দেওয়া হয়েছে। এইটি হচ্ছে চিত্র। এই চিত্রটা যদি আজকে সরকারি দলের যারা আজকে দায়িত্বশীল ব্যক্তি, তারা যদি স্বীকার করেন যে হ্যাঁ নির্বাচনে এই দুরবস্থা আছে। আজকে স্থানীয় সরকার নির্বাচনে তো ভোটের পার্সেন্টেজ বাড়ার স্বাভাবিক, তার কারণ একটি ছোট্ট পৌরসভায় 20 থেকে 25,000 ভোটের পৌরসভায়, সেখানে কম করে হলেও কমিশনার এবং মেয়র প্রার্থী মিলিয়ে 100 জনের অধিক প্রার্থী থাকছে। তো 100 জনের অধিক প্রার্থী থাকলে তাদের আত্মীয় স্বজন, তাদের লোকজন, স্বাভাবিক কারণে এটা লোকাল নির্বাচন, এই নির্বাচনে 90% ভোট কাস্ট হওয়ার কথা, 80% ভোট কাস্ট হওয়ার কথা। কিন্তু এখানে যে কাস্টিংটা দেখানো হচ্ছে, এগুলো নিয়েও কিন্তু
অনেক বিশ্বাসযোগ্যতার ধন্যবাদ প্রশ্ন হারুন ভাই, আছে। আমাদের সঙ্গে থাকুন। নাজমা আপা যদি বলেন, হারুন ভাই অনেকগুলো প্রশ্ন উত্থাপন করেছে। হ্যাঁ, আমি বিশেষ করে একটা নির্বাচন বিষয় নিয়ে নিয়ে। আলোচনা করতে নিশ্চয়ই। চাই। নির্বাচন নিয়ে তো বলবোই। এখানে প্রায় বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন সকলেই প্রশ্ন করেছেন মির্জা কাদেরকে নিয়ে। জি, মির্জা কাদের কি কথা বলেছেন সেটাকে ওনারা কোট করে আলোচনা করছেন, কিন্তু ওনাদের তো মেজর হাফিজ সাহেব কি বলেছেন, শওকত মাহমুদ সাহেব কি বলেছেন, ওনাদের মানে ঐক্যজোটের নেতারা যে অলি আহমেদ সাহেব উনি যখন বলেছিলেন যে মা এবং বেটা দুজনেই চোর বলেছিলেন, তারা তো ওনাদের দলে আছেন। ওনাদের মওদুদ সাহেব যে বই লিখেছেন তার বইয়ের মধ্যে তা বিএনপির পতনের যে কারণগুলি সেগুলি কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছেন, দুর্নীতির কারণে, হাওয়া ভবনের কারণে, পার্সেন্টেজের কারণে, এবং বিএনপির নেতারা যে লুটপাট করেছে সেই ব্যাখ্যা দিয়েছেন এবং এই কথাগুলি কিন্তু তারা ওপেন বলেছেন। এখন তো মেজর হাফিজ সাহেব বলছেন ওনারা আবার শোকজও করেছেন তাদেরকে। তো ওনাদের দলের মধ্যেও তো এরকম ওনাদের কেন্দ্রীয় নেতারা বলছে, আর আমাদের একজন আঞ্চলিক নেতা বলেছেন। না সে যে আমার কোনো কথা হচ্ছে আপা, কারণে এটাকে আমরা বলেছে। ওয়েলকাম করবে না, আমরা বলবো যে পার্টির মধ্যে একটা গণতন্ত্র থাকা দরকার, পার্টির ভেতরেও সমালোচনা হতে পারে, এটা কিন্তু ডেমোক্রেসির না না, হ্যাঁ, পার্টির ভিতরেও সমালোচনা হতে পারে, হেলদি আমি ডিবেট মনে থাকা করি দরকার। সমালোচনা হতে জি। পারে, কিন্তু কতটুকু বলা যাবে সেটারও কিন্তু পার্টির একটা নিয়ম আছে। পার্টির ফোরামে অবশ্যই। কিছু কথা বলতে হয়, কিছু কথা বাইরে বলতে হয়। কোনটা বাইরে বলতে হবে, একজন যে পার্টি করে একেবারে যখন মানে সেই প্রশিক্ষণটা হয় কিনা, সেই ট্রেনিং এ ঘাটতি আছে কিনা। ট্রেনিং এর ঘাটতি, একজন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন রাজনীতি করে জি, তখন তারা একদম যারা ছাত্রলীগ থেকে রাজনীতি করে তৃণমূল তারা থেকে তো কিন্তু হওয়ার কথা। শিখে আসে এই জি। জিনিসটা। তাহলে শেখা বিচ্যুতিগুলো আছে। হচ্ছে কেন? না, বিচ্যুতিগুলো এটা আপনি সারা কারণ আপনি যেটা বাংলাদেশে বলছেন সাধারণ সম্পাদকের ভাইয়ের বিচ্যুতি যদি বলি আমরা, সাধারণ সম্পাদকের ভাই তো একটা আলাদা সত্তা, জি। আপনি শুধু তাকে সাধারণ সেই সম্পাদকের জন্য ভাই গুরুত্ব হিসেবে- পেয়েছে, বিশ্বাস করেন আপা। গুরুত্ব সাধারণ পেয়েছে সম্পাদক মিডিয়াতে। ভাই না হলে আমি তো সাংবাদিকতার না, মানুষ, মিডিয়াতে এটা নিউজই গুরুত্ব হতো না, পেয়েছে। মিডিয়াতে আসতোই না। মিডিয়াতে এখন যেমন আসতো না। সাধারণ সম্পাদকের যেটা অসীমদা খুব রাইটলি পয়েন্ট আউট করেছেন, সাধারণ সম্পাদক ভাইয়ের কারণে এটা জাতীয় পর্যায়ে আলোচনায় এসেছে। সেকেন্ড পেজে অথবা 11তম পেজে সাধারণ সম্পাদকের বক্তব্য আসে, আর মির্জা কাদের একজন আঞ্চলিক নেতা, তার জি। বক্তব্য ফার্স্ট পেজে। এখন মিডিয়ার এটা কি করবে, এটা মিডিয়ার দায়িত্ব। মিডিয়া তার 5 থেকে 7 বক্তব্য দিন ভালো আসবে, লেগেছে তারপরে কিংবা- কিন্তু আসবে না আপা, না, এই হাইপটা চলে না, যাবে। এটা ঠিক আছে, সে বলেছে, কিন্তু আমাদের সকলেরই একটা ইয়ে আছে, একটা লিমিটেশন আছে যে আমরা কতটুকু বলতে পারবো বাইরে, কতটুকু বক্তৃতায়, কতটুকু পার্টি ফোরামে, এবং কতটুকু বলা উচিত বা উচিত না। যারা দল করেন সব দলেরই কিন্তু জি। এই নিয়মগুলি আছে। অনেক ধন্যবাদ আপা, তো আপনার কাছে আবারও আসবে। একজন দর্শক যুক্ত হয়েছেন, তার ফোনটি দেখে আমরা নিতে পারি কিনা। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? জি, আমি সালেহিন ইসলাম সাজ্জাদ। জি সাজ্জাদ ভাই বলুন, বলুন। কোন জি, জেলা? আমি বলতে চাচ্ছি কি, আমি বগুড়া জেলা থেকে বলছি। বগুড়া থেকে বলুন। আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ অনেক অভিজ্ঞ একটি রাজনৈতিক দল। আর কেন যেন এই যে আমাদের যে জাতীয় প্রতীক নৌকা, নাঙ্গল, ধানের শীষ, স্থানীয় পর্যায়ে, স্থানীয় নির্বাচনে এগুলো দেওয়া হলো, তাতে করে হচ্ছে কি আমাদের তৃণমূল পর্যায়ে মানুষের ঐক্য নষ্ট হয়ে যাচ্ছে। হুম, ঘরে ঘরে রাজনীতি, ভাই এই ভাই ওই ভাই, এই ঘর থেকে বেরোতেই আমাদের না, এখানে- অনেক ধন্যবাদ সাজ্জাদ ভাই। এই প্রশ্ন আমার অনুষ্ঠানে আরো অনেকেই করেছেন। আমার মনে হয় যে প্রফেসর ওয়াহিদুজ্জামান যদি বলেন যে স্থানীয় নির্বাচনে কি আপাকে উত্তর দিতে পারবেন, এটা তাহলে ভালো। কোনটায়? স্থানীয় নির্বাচনে এই ধরনের প্রতীক দেওয়াটা ঠিক হয়নি, অনেকেই মনে করছেন। অনেক স্থানীয় সরকার এক্সপার্টরা বলেছেন যে জাতীয় পর্যায়ে ঠিক আছে, লোকাল ইলেকশনে এই ধরনের আওয়ামী লীগ ধানের শীষ না দিলে ভালো হতো। লোকাল এই নির্বাচনে বিতর্ক আজকাল অনেকেই তুলছেন প্রতীক এটা। দেওয়ার জন্য কিন্তু নানান গবেষকরা আলাপ করেছেন, তারা জি। বিভিন্ন দেশের উদাহরণ দেখিয়েছেন যে এটা যে দিলে কারণে ভালো দেখবেন যে হয়। যে অন্তর্কোন্দল হ্যাঁ। কিন্তু আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে। না, গত আওয়ামী নির্বাচন লীগের হয়েছে মধ্যে পৌরসভাতে, এই এবার কারণে হয়েছে একটা 4 জন যে মারা দল গেছে, ক্ষমতায় থাকে, 100 জন আহত হয়েছে। ওই জাস্ট মানে ইউপি নির্বাচনে প্রতীকটা পাওয়ার 2003 সালে, জন্যই। রোবায়েত জি। আপনি তো একজন শিক্ষক এবং আপনি গবেষক। জি, আপনি জানেন 2003 সালে যে ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির সময়ে 52 জন মানুষ তখন হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। তখন তো অত মিডিয়াতে আসতো না। এখন তো আপনার জননেত্রী শেখ হাসিনা 32টি 34টি ইলেকট্রনিক মিডিয়া দিয়েছেন, প্রিন্ট আছে, আপনার এখন আপনার ইন্টারনেট যেটাকে বলে সবকিছুই সোশ্যাল মিডিয়া যেটা বলে, সোশ্যাল মিডিয়া social যেটাকে media। বলে, মোবাইলে ভাইরাল একটা প্রতিটা এক একটা মোবাইল, এক একটা ক্যামেরা, এক একজন মোবাইল নিয়ে এক একজন সাংবাদিকতার ভূমিকা পালন করে। তো সুতরাং তখন ওইগুলো আমরা হয়তো একদিন পরে দেখতাম আমরা পত্রিকার পাতায়, এখন একটা ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আমরা লাইভ দেখি, এবং প্রতিটা টিভি সেখানে। ওনারা যে এত বলে যে নির্বাচনে কারচুপি হয়েছে, কিংবা ইভিএমে ভোট জালিয়াতি করা হয়েছে, কিংবা এজেন্ট বের করে দেওয়া হয়েছে, এখন আপনার হাজার হাজার ভোট কেন্দ্র, এখন একটার বা দুইটার ওনার উদাহরণ দিতে পারলেন। তো বাংলাদেশে কোন নির্বাচন, কিন্তু কিংবা আমরা যে সকল গণতান্ত্রিক নির্বাচনগুলি দেখি, গণতান্ত্রিক দেশগুলিতে, যে কোনো উন্নত বিশ্বেও দেখি, কোন নির্বাচনে 2, 4, 10টা কেন্দ্রের ভোটের অনিয়ম হয়নি,
সেটি কি আপনারা কি উদাহরণ হিসেবে অনেক দেখাতে ধন্যবাদ পারবেন? আপা। শিরিন আপা বোধহয় একটু মুখিয়ে আছে, অনেক তথ্য আছে, এটা বলেন। না, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি প্রথমেই যে কথাটা বলেছেন যে আমাদের ভোটের পার্সেন্টেজটা, আমি সেখানে আমার দ্বিমত। কারণ ভোট যেখানে সুষ্ঠু হয় নাই, ভোট যেখানে হচ্ছে না, আপনারা এখানে একটা মানে নিজের ইচ্ছে মতো একটা পরিসংখ্যান দেখিয়ে দিচ্ছেন যে বিএনপির ভোট কমেছে। বিএনপির ভোট তো কোনো প্রশ্নই ওঠে না। বিএনপি সুষ্ঠু নির্বাচন হলে, আমি এই জন্যই আপনি ওই যে কাদের মিটার কথাটা এই জন্যই বলতে চেয়েছি যে সুষ্ঠু নির্বাচন হলে তো ঠিকই বলেছে। কাদের মির্জার ওখানে তো 3টা 4টা নির্বাচন আসন না, হয়েছে। 3টা 4টা উদাহরণ আসন তো আওয়ামী সেইটা। লীগ না, শিরিন, আওয়ামী লীগ ওখানে তো নোয়াখালী ফেনী কেন আপনারা তো নিজেরাই বলেছেন যে ওখানে সুষ্ঠু নির্বাচন হয়েছে, তাহলে ওখানে ভোট কমলো কেন? না না, আমি বলছি যে আপনাদের প্রার্থী বলেছে, বিএনপি না, বলেছে, আমাদের প্রার্থী সব দল আমাদের বলেছে। প্রার্থী বলেছে ভোট সুষ্ঠু হয়নি, সে প্রেস ব্রিফিং করে বলেছে। যা হোক, আমি সেটা বলছি না, আমি মির্জা কাদের কথা এই জন্য বলতে চেয়েছি যে ওই শুধু খালি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনীতে না, সারা বাংলাদেশে যদি সুষ্ঠু নির্বাচন হয়, আওয়ামী লীগের আসলে মানে পালানোর দরজা কোথায় যায়, পাবে না। পালাতে হবে এটাকে কেন? সত্য কথা। আপা হেরে গেলে পালাতে হবে কেন? এই এটা রাজনীতি কেন? কথার কথা এটা বলছে, সস্তা বলছে। এটা কথার কথা বলছে। সস্তা সবচেয়ে বড় কথা। কথা কি শোনেন, জি। বিএনপিকে নানা কৌশলে এই গত 12 বছর ধরে এই বর্তমান সরকার চেয়েছে বিএনপিকে নানা কৌশলে নির্বাচন থেকে বাইরে রাখা। এখন পৌরসভার নির্বাচন বলেন, জাতীয় সংসদ নির্বাচন করলেন বলেন, আপনারা যে পার্সেন্টেজটা দেখাচ্ছেন, ভোটাররা তো ভোট কেন্দ্রে যেতে পারছে না। আপনি বলেছেন যে জাতীয় নির্বাচনে ভোটাররা যায়নি, আজকে এই নির্বাচনে কেন গেছে? আওয়ামী লীগের তো 3-4জন ক্যান্ডিডেট হয়ে গেছে। স্বাভাবিকভাবে লোকাল নির্বাচনে আপনার যখন প্রার্থী বেশি হয়, অটোমেটিকলি তাদের আত্মীয়, যে কথা হারুন ভাই বলেছেন, অটোমেটিক তাদের আত্মীয় স্বজনরা যায়। যেখানে জাতীয় সংসদ, পৌরসভা নির্বাচন, স্থানীয় সংসদ নির্বাচনে কিন্তু আপনার আরও বেশি ভোটারদের যাওয়ার কথা ছিল। এখানে যে পার্সেন্টেজটা দেখানো হচ্ছে যে বিএনপির ভোট কমছে, এটা আসলে বিএনপির ভোটারদেরকে বা বিএনপিকে দুর্বল করার জন্য একটা প্রক্রিয়া হিসেবে। ইভিএম নিয়ে কোনো বক্তব্য আপনার আছে কিনা? অবশ্যই ইভিএম নিয়ে যদি বলেন, এর জন্য অনেক বিতর্ক ইভিএম নিয়ে হচ্ছে। যেটা হচ্ছে, ইভিএম তো এটা হ্যাক করা যায়, এটা আপনার পাসওয়ার্ড দিয়ে হ্যাক করা যায়। এবং আপনি যে কথাটা আমার সিদ্দিক ভাই বলেছেন যে আমরা বিভিন্ন কেন্দ্রে আমরা যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন আমরা জানতে পেরেছি যে বিভিন্ন জায়গায় তো আপনার ইভিএমে শুধু নৌকার প্রতীকই পাওয়া গেছে, আর অন্য কোনো প্রতীকই ছিল না। একটা কেন্দ্রের কথা বলেছে না, এরকম একটা না না, এটা না এটা কারিগরি ত্রুটির কারণে হয়তো একটা কেন্দ্রের কথা বলেছে। হাজার কেন্দ্রের জায়গায় একটা কেন্দ্রের কি ভোট হলো? পাবে কি এই করে? দুইটা উদাহরণ দিতে পারে না। যারা বিএনপির সময় কি করেছে? বিএনপির সময় কি কোনো এরকম হয়নি? তারা তো প্রকাশ করছে না। এখন এখানে ভুয়া ভোটার, তারপরে এরকম মাস্তানি করে পিস্তল দিয়ে ভোট কেন্দ্র থেকে আমাকে বের করেছে। এখন আপনারা তখন সেইগুলি কথা বলে এখন তো গেছেন ভোট কেন? কিন্তু যেতেই দেয় না, কারণ 3 দিন আগে তো আমাদের নেতা কর্মীদেরকে, যারা আমরা পুলিং এজেন্টে মানে এটা উদাহরণ, তাদেরকে প্রশাসন দিয়ে 3 দিন আগে এলাকা ছাড়া করে দিচ্ছে। আমাদের লোকজন তো এলাকায় থাকতে পারছে না। এটা জাতীয় নির্বাচনে দেখেছি, স্থানীয় সরকার নির্বাচনে আরো বেশি, তারা আগে থেকে বলে দেয় আপনার বাসা থাকা দরকার নেই। কোনো ডকুমেন্ট আছে? এর কোনো ডকুমেন্ট নাই। ডকুমেন্ট কি থাকবে? এখন ফোনে করে বলে আমি কি এই ডকুমেন্ট, আমরা যদি কেউ বলে document যে না আমাকে থাকলে আজকে আপনি তর্ক বলেছে করবেন কেন? আমার বিরুদ্ধে 50টা মামলা আছে, আমি যদি বলি যে আমাকে এখনো তো বাংলাদেশে বলেছে 100% ভোট কেন্দ্রে তাহলে কি EVM পরে আমি বাসা হয় না। থাকতে পারবো? তাহলে কি পরে আমি এলাকায় থাকতে কোন পারবো? সিস্টেমটা আপনার কাছে ভালো, ইভিএম এ ভালো না সরাসরি সিল মারা ভালো? যদি নির্বাচন কমিশনার যদি সত্যিকার হতে যদি নির্বাচন করতে চায়, সে যে অনেস্ট হয়, অনেস্টলি সে নির্বাচন করতে চায়, তাহলে যে কোনো কোন নির্বাচন কমিশন? আপনি যে ব্রিগেডিয়ার সাকওয়াতের কথা বললেন, সাকওয়াতের উদাহরণ দিলেন, সাকওয়াতের সময় যে নির্বাচন, ব্রিগেডিয়ার সাকওয়াত বলবো না, না উনি উদাহরণ দিলেন, ওনার নির্বাচন তো আপনারা মেনে নেন নাই। 2008 সালে তো ব্রিগেড সাকওয়াত ছিলেন নির্বাচন কমিশনার হিসেবে, তাই না? ওনার যে সেই নির্বাচনকেও তো আপনারা কারচুপি নির্বাচন বলেছেন। সেই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোট নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, আপনারা বলেছেন উনি তো ওনার তো বোঝা উচিত, উনি তো বলেছেন যে বিএনপি দ্বারা ছিল নির্বাচনকেই একটা যে নির্বাচন নষ্ট করে দিয়েছে, বিএনপি জিততে পারে না। আসলে আমি যেটা বলতে চাই সেটা হলো বর্তমান সরকার না, ভাইয়া আমি যেটা বলতে চাই বর্তমান সরকারের একটা প্রক্রিয়া হচ্ছে, দেশে আরো অনেক সমস্যা আছে, দেশের হাজার কোটি টাকা বাইরে পাচার হয়ে যাচ্ছে, দেশের ওই যে ভ্যাকসিনের কথা বলেছে, এই যে আমাদের অসীমদা বলেন ভ্যাকসিন আসছে, এতদিন শুনলাম যে ওনাদের এমপি মন্ত্রীরা প্রথম দিবে, তা আমরা তো খুশি হলাম যে ওনাদের উপর ভ্যাকসিনটা প্রক্রিয়া যদি করা হয় তাহলে ভালো হবে, তাহলে ভালো ভ্যাকসিনটা আসবে। এখন মন্ত্রী বলছে না এমপি মন্ত্রীদেরকে দেওয়া হবে না, আমরা তখন দুশ্চিন্তা পড়ে গেছে, কারণ এমপি মন্ত্রীরা যদি এই ভ্যাকসিন দেওয়ার পরে যদি
ভালো থাকতো তাহলে মনে করতো, সুস্থ থাকে তাহলে মনে করতো ভ্যাকসিনটা ভালো। আগে আর দেবে যদি ওনারা ডাক্তারদের, কিছু হয়ে যায় আপনারা তাহলে বিরোধীর মধ্যে। তাহলে তো মানে অন্য আমাদের কিছু ভাবতাম যে দেশ অন্তত ছিলেন আগে। ভালো থাকতো। জি জি, না এইটা খুব নিষ্ঠুর হবে, এই বক্তব্য দেওয়া ঠিক না, হবে না। ঠিক আছে। ওনাদের, আমাদের নেতা, তাদেরকে তো বাঁচতে হবে আসলে। না অবশ্যই জি, আমরা তো বাঁচার জি। জন্যই চাই। অধ্যাপক আমরা তো সিদ্দিক, আমাদের আবার বললো অধ্যাপক সিদ্দিক যদি বলেন। এমপিরা যেন আগে না দেয়, জনগণ আগে দেবে। আমি প্রথম কথা হলো যে যেভাবে আপনার আলোচনা চলছে, ওনারাই তো বলছে, আমরা দুই অধ্যাপক মাঝখানের মধ্যে একটা ইয়ার মধ্যে পড়লাম আর কি। একটু ফুটনোট দিবেন না, আপনারা। ফুটনোট দিবেন এটা এই কারণেই, কারণ হলো যে যখন যাকে দেন, আমি যখন দেই আমার কথাটা বলতে দিয়েন, তারপরে উনি বক্তব্য নিশ্চয়ই, বলবেন। এটা নিশ্চয়ই, আমরা নিশ্চয়ই। এটা এরকম হলে আমরাও বলতে পারি না। এখন আমি যে কথাটা বলছিলাম যে আমার বামে যারা বসে আছেন তারাও যে ধোয়া তুলসী পাতা এরকমও না, আর উনারা যেটা দাবি করছেন সেই ধোয়া তুলসী পাতা এটাও না। বাংলাদেশের জনগণকে এত বোকা ভাবার কোনো কারণ নাই। বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সরকার পদ্ধতি, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা কিভাবে পরিচালিত হচ্ছে এটা কম বেশি সবাই জানে। আর এই যে বিএনপির ভোট কমে যাচ্ছে, যে বিএনপি আগুন সন্ত্রাস করেছে, আমি এটাকে অবশ্যই নিন্দা করি যে বিএনপির যতগুলো ভুল ছিল সেটার জন্য। আগুন সন্ত্রাস করে যদি মানুষ বাংলাদেশে ভোট না দিত তাহলে 96 আর 2006-এর পরে 2008-এ আওয়ামী লীগ ক্ষমতায় আসতো না। কারণ এই 1996 সালেও আওয়ামী লীগ যে কাজ করেছিল 2014 সালে এসে বিএনপি একই কাজ করেছে। বিএনপি আওয়ামী লীগ 2006 সালে যেটা করছে 2014 সালে এসে তাই করেছে। বাংলাদেশের মানুষ, আমি বুঝি না বাংলাদেশের মানুষের এটা কেন উপলব্ধির মধ্যে থাকে না যে যাদেরকে আমরা প্রতিনিধি হিসাবে বা দেশ পরিচালনার দেই তারা আমাদের নিয়ে খেলবেন, আমাদের সেন্টিমেন্ট নিয়ে খেলবেন, এটা হয় না। আমি যেটা কথা বলছি যে বাংলাদেশের যে নির্বাচন হয়েছে, আপনি ধরেন নির্বাচনে যে এখানে আপাও বলেন না সেই কথাটা, যেখানে স্ট্যাটিস্টিক্স বিদ্যমান বাস্তবতায় যারা ভোট দিতে যায় কেন্দ্রে, তাদের মধ্যে ধরেন 80% যায় আওয়ামী লীগ সমর্থকরা এখন বিদ্যমান বাস্তবতার মধ্যে, এবং সেখানে যদি 64% ভোট ওনারা পান তাহলে না, আমি অনেক মানুষকে দেখেছি গিয়ে লাভটা হবে কি। এবং আমি ওয়াহিদুজ্জামান চান ভাইয়ের সাথে আমি একেবারেই যে আমি একটা আশাবাদের বিষয় যে এর আগে আমাদের স্থানীয় নির্বাচনটিতেও এত মানুষ অংশগ্রহণ করে নাই। যেহেতু শুরু হয়েছে, এটা আমরা মনে করি যে গণতন্ত্রের জন্য এটা একটা সুবাতাস এবং একটা ইতিবাচক। এখন দায়িত্ব হলো ইলেকশন কমিশন, এবং একই সাথে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব উনিও বলেছেন যে আমরা ইলেকশন কমিশনকে সহযোগিতা করি। আপনাদের কাছে আমরা এই সাধারণ মানে ভোটার, এই দেশের মানুষ হিসাবে আপনাদের কাছে যে ইলেকশন কমিশনকে এখন সহযোগিতা করেন। এই যে মানুষ ভোট কেন্দ্রে আসা শুরু হয়েছে, এইটা কোনো রকমের ইলেকশন কমিশনের হঠকারিতার কারণে হোক, বা আওয়ামী লীগের হঠকারিতার কারণে হোক, বা বিএনপির হঠকারিতার কারণে হোক, বা অন্য কারো হঠকারিতার কারণে হোক, যে বাংলাদেশের যে এই যে গণতন্ত্রের শুরু, আপনার গণতন্ত্রের নির্বাচন ছাড়া তো অন্য কোনোভাবে আমাদের যাওয়ার কোনো পথ নাই। যদি আমাদের সেটা থাকতো তাহলে তো হতোই। যেহেতু এটি করতে হবে, এবং বারবার রুবায়েত ভাইকেও বলা হচ্ছিল 42 নাগরিকের মধ্যে আপনাদেরকে স্যালিউট জানাই। জাতির এই দুর্দিনে এই 42 নাগরিক আমাদের পক্ষ থেকে ইলেকশন কমিশনের এই যে ত্রুটিগুলো, তাদের সংকটগুলো, তাদের ইয়েগুলো যে জাতির কাছে তুলে ধরেছে। আমরা আশা করব মাননীয় মহামান্য রাষ্ট্রপতি উনি অন্ততপক্ষে এইগুলো আমলে নিয়ে একটা তদন্তের ব্যবস্থা করবেন। এই জাতিকে যে 42 নাগরিক যারা দিয়েছেন, আমাদের জাতির সমস্ত সংকটে তারা পথ নির্দেশনা তাদেরকে দিয়েছেন। তো আমরা মনে করি যে ত্রুটি বিচ্যুতি যেটুকু থাকা, এটা থেকে বের হয়ে আসা যাবে না এরকম। আর ব্যালটে ভালো না ইভিএম এ ভালো, এই ক্ষেত্রে আমি আজকে এখানে আসার আগে আমি যেহেতু শুনেছি যে এটা আমার হবে, যদিও সময় ছিল না, আমি এই ইভিএম বিশেষজ্ঞদের কায়কুবাদ স্যার থেকে শুরু করে অনেকের লেখা আমি একটু পড়ার সুযোগ হয়েছে, এবং সুনির্দিষ্টভাবে এইখানে কি ইভিএম কে কিভাবে ম্যানিপুলেট করা যায় সেটা আমি দেখেছি। এর মধ্যে একটা হলো যে দুইটা প্যানেল থাকে, একটা হলো কন্ট্রোল প্যানেল আর একটা হলো ব্যালট প্যানেল। কন্ট্রোল প্যানেল এটা একেবারে সুরক্ষিত, আপনার ফিঙ্গারপ্রিন্ট না মিললে হবে না। কিন্তু ব্যালট প্যানেল যেটা আমাদের আছে সেটাকে এখনো সুরক্ষিত রাখার জন্য কোনো ব্যবস্থা আমাদের এখানে হয়নি। ফলে আপনি টিপ মারবেন, টিপ মারার পরে ওইখানে গিয়ে কে নিয়ন্ত্রণ করছে, যদি কেউ কেন্দ্র দখলকারী করে থাকে তাহলে সেটা প্রয়োগ করতে পারবে, সেই নিরাপত্তা এখনো নিশ্চিত করা হয়নি আমাদের এই ব্যবস্থাপনায়। দ্বিতীয় কথা হলো, আপনি সারাদিন ভোট দিবেন, ভোট দেওয়ার পরে যদি প্রোগ্রামিং করে রাখা হয় তাহলে অটোমেটিক ক্লোজ বাটনে যখন আপনি শেষ করবেন তাহলে 200 কিংবা 300 ভোট অতিরিক্ত দেখানো যায়। সেই জন্য আমাদের একজন প্রাক্তন সচিব কয়েকদিন আগে আমি বণিক বার্তায় একটা লেখা দেখলাম যে লেখছে যে আমাদের যে ব্যালট পদ্ধতির নির্বাচন সেখানে 18টা মানে একটা আছে যে ব্যালট কেটে ঢুকাতে পারে, আর ইভিএম সিস্টেমে 18টা মানে ঝুঁকি আছে, যেখানে যদি সদিচ্ছা না থাকে তাহলে হবে। এবং আমি শেষ করতে চাই, এই কথাটা বলি আমি শেষ করছি, যে এখানে বলা হয়েছে, দেখেন আপনি এই 2006 সালেই কিন্তু নেদারল্যান্ড এটা থেকে বের হয়ে আসছে,
জার্মানি, ইতালি এরা 2009 সালে আসছে, বের হয়ে আসছে। ফ্রান্স, ইংল্যান্ড এরা দেখেছে যে প্রযুক্তির চেয়ে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা সেটা বেশি প্রয়োজন। ফলে তারা কিন্তু এটা আবার নিষিদ্ধ করে দিয়ে অনেক তাদের ধন্যবাদ আসছে। অধ্যাপক সিদ্দিকুর ধন্যবাদ। রহমান, অধ্যাপক আমরা একটা মনিরুজ্জামান সুন্দর একটা বলেন। নির্বাচন জি। চাই, দেশে চাই। এটা অনেকক্ষণ শুনেছেন আপনি, এখন যদি ধন্যবাদ, বলেন সব অনেক কথা মিলিয়ে। শুনেছি। জি। আমার মনে হয় খুবই জরুরি একটা বিষয়, সেটা দিয়ে প্রথম নিশ্চয়ই। শুরু করি যে এই কোভিডের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন মানে শুক্রিয়া যে যাদের এখানে প্রবীণ নাগরিক ধরা হয়েছে তার মধ্যে আমি পড়ি। এবং আরেকটা হলো যে হাইপার টেনশন, যে হাই প্রেশার মেডিসিনও নেই। আমি আশা করি যে আমি প্রথম দিকেই পাবো, এবং আমি যখনই পাবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি ভ্যাকসিন নেব। ধন্যবাদ। সেটা হলো আমারই। আর নাম্বার 2 হলো যে নির্বাচন নিয়ে যে কথাটা আমরা বলতে চেয়েছিলাম, যেহেতু এখানে ভোটের উপস্থিতি, ভোটের পার্সেন্টেজ নিয়ে কথা হয়েছে, আমি সে কারণে সেখানেই ছিলাম। যে এবারে যে কথাটা ডক্টর সিদ্দিকও বলেছেন যে ইয়াটা, যে ভোটের উপস্থিতি এবার বেড়েছে, এটা আনডাউটলি আপনি যাই বলেন না কেন, এখন এই উপস্থিতি বেড়েছে। এবং আমরা ক্রমান্বয়ে, এটা ক্রমান্বয়ের কথাটা বললাম যে কোথাও পৃথিবীর কোনো রাষ্ট্রই কোনো বিষয়ে এটা রাতারাতি হয়নি। ক্রমান্বয়ে আমরা চাই যে একটার পর একটা আরও ভালো নির্বাচন হোক। এখন ভোট কেন্দ্রে যাচ্ছে না কর্মীরা, বা এজেন্ট যাচ্ছে না। আমরা ভালো হতো যে মাহবুব সাহেব যদি বলতেন যে এখানে এজেন্ট বের করে দিছে, সেটা কোনোভাবে অ্যাকসেপ্টেড না। সেখানে ওনারাই ব্যবস্থা নেবেন, সেখানে প্রশাসন নির্বাচন কমিশনের নির্দেশে কাজ করবে। এখন যদি না যায় এজেন্টরা, তাহলে সেখানে তো বিরোধী দল, আমি দাঁড়িয়েছি, যে দল দিয়ে দাঁড়াই বা স্বতন্ত্র দাঁড়িয়েছে, আমি তো চাবই যে প্রতিপক্ষ না আসুক। কেন আবার মাহমুদ তালুকদার সম্পর্কে বলা হয় যে বিএনপি মনা নির্বাচন কমিশনার, তিনি তো বলবেনই না, এই আলোচনাও আছে। আমি সেটা আমি তারপরও কথাটা জি, লজিক্যাল হলে বাকিরা ঠিক তো আছে। বলছেন না। উনি যে পায় না, এটা তো স্বাভাবিক। যদি এজেন্ট ওই দলে না যায়, একটু যদি আপনি বলেন যে মানে বিএনপির ভোট কমার কারণ কি আপনার বিবেচনায়? এখানে ভুলে টাকা এটা বলেন। এখানে অনেক কারণ আছে। পাঁচটা কারণ বলেন, ব্যাখ্যা না করে পাঁচটা কারণ একটা বলেন। হলো সোশ্যাল কারণ, যদি আমরা বলি জি। যে দীর্ঘদিন তারা ক্ষমতার বাইরে, ফলে এই যে মিডল ক্লাস যে অংশ বিএনপি করে, তার মধ্যে একটা বিরাট অংশই হলো সুবিধাবাদী অংশ। তারা প্রথমবার অনেকেই মনে করছে আবার আসবে, বিএনপিতে ছিল সেই 13-14 যদি বলেন, যখন আমলা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, আর মধ্যবিত্ত অন্য সাধারণ মানুষ মানে কি বলেন। রুটি হালুয়া পাচ্ছে না? আমি অত মানে খারাপ ক্ষমতায় লাগলে না যাওয়ার মানে কি, দরকার নাই। থাকলে রুটি হালুয়া পাওয়া যায়, ব্যাপারটা এরকম কিনা? মিডল ক্লাস, জি। এটা আমি সুবিধাভোগী। আপনি আসেন ঢাকা ইউনিভার্সিটি আসেন, সেখানে কি জি। কেউ ব্যালট কাটে? সেখানে কি কেউ মানে ওই ফোর্স করছে? তা ঢাকা ইউনিভার্সিটির যে শিক্ষক, তার মধ্যে এত কমে গেল কেন? পদ পদবি পাইতো অনেক কিছু ওই তো আছে। আমি তো সেটাই বলছি। হাউস টুর আছে, হলে আমি- প্রভোস্ট আমি তো আছে, অনেক ওই তো পদ তাহলে আছে। আমি বলছি ওইটা যে তো এক ধরনের রুটি এই যে- হালুয়া না, আসলে, এক ধরনের রুটি ultimately হালুয়া। সেটা আমি সেই ল্যাঙ্গুয়েজে যেতে এক ধরনের চাই রুটি না। হালুয়া। সেই কারণে আসলে ওকে, নাম্বার একটা পয়েন্ট পাওয়া এই গেল। একটা পয়েন্ট। আর পয়েন্ট আরেকটা কারণ ডেফিনেটলি যে বিএনপি যে একটা ইলেকশন বর্জন করে, সেখানে তারা সহিংসতা করে তারা নানা মামলা হামলার শিকার হয়েছে। এবং অনেক সময় অনেকেই বিএনপির মিছিলে যেতে মনে করেন সমর্থক ভয় পায় যে কি আমি একটা ওরকম একটা বোম ফুটলো, তার একটা বোম ফুটলো, এটা আমিও আসামি হয়ে যাব। কারণ বিএনপি না ভোটে আসামি হয়। আমি 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 কথাটা আসি, হয়তো না করে কিন্তু হবে। আমি তো ভোটারের কোথায় এমনি না, উনি আসামি এটাই হয়। বলছে, উনি এটাই আমি তো বলছে। এটা বলছি না যে না করে হচ্ছে না, মানে না করার পরও বিএনপি কারণ হচ্ছে। আসামি হওয়ার গং যে হওয়া, ওখানে গং ছিল হলে না, গঙের মধ্যে যে ঢুকে এখানে যায়। ছিল না তার বিরুদ্ধে মামলা হচ্ছে, এটা একদম ফ্যাক্ট। গং বলে না, গঙের মধ্যে ঢুকে কিন্তু ওই যায়। যে সুযোগটা যারা মামলা দিচ্ছে, তারা ওই সুযোগটা পাচ্ছে। আর কোনো কারণ, আর কোনো কারণ? কর্মী এবং যে Third কারণ আছে বিএনপির কিনা? রাজনীতি ভুল, ভুল, বিএনপি okay, fine. বিএনপি নেতৃত্বহীন টোটালি। কারণ সুনির্দিষ্ট। বিএনপি সুনির্দিষ্ট হলো বেগম খালেদা জিয়া, এবং যদি তার ছেলে বলেন, আমাদের দেশে অনেকের কাছে সেই বেগম মানে বিশেষ করে তারেক রহমান, তার যে রাজনীতি, তার হাওয়া ভবন, তার সহিংসতা উস্কানি দেওয়া এবং অনেক কিছু, বিএনপির যারা সিনিয়র নেতা বিএনপি করে, ইভেন 13তে যে নেগোসিয়েশন হয়েছিল সেই তারঙ্ক বা অন্যান্য, সেইটা সে যে গ্রহণ করে নাই, না করে যে ওই যে ট্রেনটা ছেড়ে গেছে, যার কারণে এটা চরম সেই হতাশার ট্রেন আর মধ্যে উঠতে আছে। পারে। অনেক ধন্যবাদ চরম হতাশার মধ্যে আছে। অধ্যাপক ওহিদুজ্জামান। আরেকটা না, আমি লাস্ট পয়েন্টটা বলি, last point, আরেকটা কারণ। আরেকটা হলো যে যারা ক্ষমতায় আছেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার জনপ্রিয়তা সব দলের মধ্যে, এমনকি বিএনপির মধ্যেও আমি যদি বলি, রাষ্ট্র পরিচালনায় তার প্রতি আস্থার জায়গাটি খুবই আনপ্যারালাল। সেই জায়গাটাও শুধু তৃতীয় বিশ্বে না, উন্নত দেশগুলোতেও একটা দল ভোট পায় দলের নেতার ইয়েতে, কি আমেরিকা বলেন, কি ব্রিটেন বলেন, কি ইন্ডিয়া বলেন, কি বাংলাদেশ বলেন, সেখানে আজকের শেখ হাসিনার জনপ্রিয়তা, তার নেতৃত্ব, তার সততা
জি। সেইটা কিন্তু আনপ্যারালাল। অনেক ধন্যবাদ প্রফেসর ওহিদুজ্জামান। হারুন ভাই যদি একটু বলেন, বিএনপির ভোট কমে যাওয়ার 5টি কারণ আমাদের প্রফেসর ওহিদুজ্জামান চিহ্নিত করেছেন, আপনি যদি এটাকে রিফিউট করেন, খণ্ডন করেন, আপনার আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। যদি এক এক করে যদি বলেন যে ক্ষমতায় থাকলে একটা পেট্রোলের সুবিধা দেওয়া যায়, বিএনপি পাচ্ছে না। যে গবেষণা, জি, এই আজগুবি গবেষণা আমি খুব বিস্মিত হয়েছি। আমি তার পূর্বে না গবেষণা না, বিশ্লেষণ করছেন উনি, যে কয়েকজন যে কথাগুলো বলেছে তার মধ্যে নাজমা আপার একটা কথা হচ্ছে মিডিয়ার কাজ কি। মিডিয়ার কাজ হচ্ছে অস্বাভাবিক ঘটনাগুলিকে আপনার ফ্রন্ট লাইনে নিয়ে আসা। ইলেকট্রনিক্স, প্রিন্ট, সারা বিশ্বব্যাপী আপনি ভালো অস্বাভাবিক ভালো সেটাও দেখবেন নিউজ হেডলাইনে থাকবে, অস্বাভাবিক খারাপ সেটাও নিউজ হেডলাইনে। তার মধ্যে আমি বাংলাদেশের উল্লেখযোগ্য যদি খারাপ ঘটনাগুলোর কথা বলি, মেজর সিনা হত্যাকাণ্ড আপনার দীর্ঘ মাস ব্যাপী মিডিয়ায়, ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া আলোচনা হয়েছে। আপনি যদি দেখেন এমসি কলেজের ধর্ষণের ঘটনা, আপনি যদি দেখেন বেগমগঞ্জে ধর্ষণের ঘটনা, আপনি যদি দেখেন হাজী সেলিম পুত্রের কিছুদিন আগে যে আপনার যে ঘটনা, সেটি নিয়ে ধারাবাহিক ভাবে বিভিন্ন আলোচনা, টক শো, মিডিয়ায় সবকিছু আলোচনা হয়েছে। এটি কার পক্ষে গেল কার বিপক্ষে গেল বিষয় না, এগুলো অস্বাভাবিক ঘটনা। এই কারণে মিডিয়ার কাজই হচ্ছে এটি, কার পক্ষে গেল সেটা নিয়ে তখন বলে যে এটা তো অমুক মিডিয়া, এটা তার পক্ষে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন বিষয় যেটা নিয়ে আমি অনুরোধ করবো, এখানে জনাব ওয়াহিদুজ্জামান সাহেব আছেন, 2008 সালে নির্বাচন, আমি 14 সালে যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করিনি, আমরা যাইনি, 2018 সালের নির্বাচন এবং প্রথম জাতীয় সংসদ থেকে 11তম জাতীয় সংসদ পর্যন্ত নির্বাচনের স্ট্যাটিস্টিক্স কিন্তু আমাদের পার্লামেন্টের লাইব্রেরিতেও আছে, নির্বাচন কমিশন আছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যেহেতু আমি 2008 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছি, 2018 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং সারা বাংলাদেশে এই নির্বাচনকে কেন্দ্র করে যারা অংশগ্রহণ করেছে তারা নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাও করেছে। এবং সেই সব মামলার মধ্যে কি কি উপাদান রয়েছে, অনেকগুলো কেন্দ্রে 100%-এর অধিক ভোট কাস্ট হয়েছে, অনেকগুলো কেন্দ্রে যা ভোট কাস্ট হয়েছে সবগুলোই নৌকার ভোট কাস্ট হয়েছে, সেখানে অন্য কোনো প্রার্থী একটিও ভোট পায়নি। অনেকগুলো কেন্দ্র যেখানে আপনার 100%-এর কাছাকাছি ভোট কাস্ট হয়েছে, সেখানে আপনার দেখা যাচ্ছে যে আপনার ভোটার তালিকা যে সরবরাহ করেছে তার সাথে বেশি ভোট কাস্ট হয়েছে। এই ধরনের যে সমস্ত অসঙ্গতিগুলো 2008-এর নির্বাচনে, 2018 নির্বাচনও সংগঠিত হয়েছে। কথায় আছে না যে আপনার এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা খিস দিলে গোটা দুধটা নষ্ট হয়ে যায়। আপনি এখন বলবেন যে সারা বাংলাদেশে এই লক্ষাধিক ভোট কেন্দ্রের মধ্যে এইটি 2টি 4টি 10টি 20টি কেন্দ্রে, এই 2টি 10টি 20টি কেন্দ্রই তো আলোচনার কেন্দ্রবিন্দুতে আসবে। সেই বিষয়গুলো আজকে আপনাকে চিন্তা করতে হবে। আর জনাব ওয়াহিদুজ্জামান সাহেব যেটা বিএনপি কে নিয়ে গবেষণা করছেন বা মন্তব্য প্রকাশ করেছেন, 5টি পয়েন্ট দিয়েছেন তিনি। জি, আপনি ভুল বুঝতেছেন, প্লিজ একটা কথা বলি, এখানে উনি জিজ্ঞেস করেছেন, আমি বিএনপি নিয়ে খবরও রাখি, আমার দরকার নেই। আমি কাজ করি এর আগেও বলেছি। না না প্লিজ একটু কারেকশন করি, একটু এক সেকেন্ড আমাকে সময় দেন। গবেষণা করছেন না আমাদের বিএনপি, মাননীয় এমপি মহোদয়, আপনার কথার মধ্যে আমি কথা বলি, প্লিজ আমার কথাটা আপনাকে জাস্ট আপনি যখন আবার সময় পাবেন না 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 আমরা এই কথাটা আপনি একটু কথার সময় আপনি বলেন, আমার কথার মধ্যে আপনি আমি বিএনপি নিয়ে কোনো কনসার্নই না, আর এই ভোট টোট নিয়ে আমি কাজও করি না, আমার কাজ অন্য নিয়ে। উনি জিজ্ঞেস করেছে আমার মতে কি হচ্ছে, ইট ওয়াজ মাই ভিউ, আপনি সেটা নিয়ে বলেন কেন? কথাই বলেছেন বিএনপি আওয়ামী লীগ, কেন বিএনপির ভোট কমে যাচ্ছে? উনি জিজ্ঞেস করেছে আমাকে, উনি তো জিজ্ঞেস করেন না যে আওয়ামী লীগ। আমার কথাটা আপনি বলতে দিন, আমার কথাটা বলার পরে আপনি যখন বলার সময় পাবেন তখন বলেন। বিষয়টি হচ্ছে যে বিএনপি কে নিয়ে জনাব ওয়াহিদুজ্জামান সাহেব যে মন্তব্যগুলো করেছেন যে বিএনপির ভোট কেন কমছে, আমি এই প্রসঙ্গে বলতে চাই যে বিএনপি কেন ভোট কমছে, বিএনপির কি উনি গবেষক না বিএনপির ভিতরে? ওনাকে আমি বিএনপি থেকে একটা নির্বাচনী এলাকা, আমার নির্বাচনী এলাকা থেকে আসন্ন পৌরসভা নির্বাচন 6ষ্ঠ পর্যায়ে হবে, আসেন আপনি আপনাকে আমি ঘরে প্রার্থী করে দিচ্ছি, আপনি এজেন্ট দেন, আপনি সেখানে নির্বাচন পরিচালনা করেন, আমি আপনাকে পরিপূর্ণ সহায়তা দিব, অভিজ্ঞতা অর্জন করে আসবেন। এই 8 টিভির গোল টেবিল বৈঠকে ওই নির্বাচনে অংশগ্রহণ করার পরে এখানে আপনি মন্তব্য করবেন যে নির্বাচনটা কেমন হলো, নির্বাচনে কি হয়েছে, নির্বাচনে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পেরেছে কিনা, আপনি যেতে পারবেন কিনা। আজকে বাংলাদেশের এই প্রথম দ্বিতীয় ধাপে যে নির্বাচন হয়েছে, কতগুলো প্রার্থী নির্বাচন বর্জন করেছে, কতগুলো মেয়র প্রার্থী, আপনি কমিশনার বাদী দেন, কতগুলো মেয়র প্রার্থী তার নিজের ভোট কেন্দ্রে দিতে পারে নাই। এগুলোকে আপনি দেখার পরও, এগুলো মিডিয়ার সুবাদে আমরা জানার পরও আমি বলবো যে কিছুই না। এটাই কি বলেন আপনি? আজকে সত্যিকার অর্থে বাংলাদেশে ইভিএম নিয়ে যে কথা হচ্ছে, আমি পরিষ্কার ভাবে বলবো যে ইভিএম না। আপনি ইভিএম এ ভোট দেওয়ার পরে আমি কাকে ভোট দিলাম, একজন প্রার্থী আজকে যদি রিকাউন্ট করতে বলে যে আমার এখানে ভোট রিকাউন্ট করা হোক, একজন ভোটারের ব্যালটে ভোট দেওয়া হয়, সেখানে তার নাম লেখা হয়, সেখানে তার টিপসই নেওয়া হয়, তারপরে যদি আপনার রিকাউন্ট করা হয়, চ্যালেঞ্জ করা হয়, তাহলে সেখানে ব্যালটের ভোটের মধ্যে অনেক ধন্যবাদ হারুন ভাই। আমরা আরেক রাউন্ড আপনার কাছে আসবো। শিরিন আপা যদি বলেন শেষ 2 মিনিট, আমরা অনুষ্ঠান শেষ করব, 2 মিনিট বলেন
কিভাবে সামনে তাকানো যায়? আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের পার্টির চেয়ারম্যান এবং আমাদের পার্টির মহাসচিব সবসময় বলেছে যে নির্বাচন প্রক্রিয়াটাকে আরও আধুনিক করার জন্য, আরও গ্রহণযোগ্য করার জন্য, সুষ্ঠু সুন্দর করার জন্য, সেখানে যদি আমাদের কোনো বিএনপির যদি কোনো সহযোগিতা বর্তমান সরকার বা নির্বাচন কমিশন প্রয়োজন বোধ করে, তাহলে তো আমরা কি করা যায়, কোনো প্রস্তাব আছে? সেটা তো এই মুহূর্তে আমরা এখানে, এটা তো প্রক্রিয়াগত ব্যাপার, সেটা আমাদের দলীয়গতভাবে বসতে হবে, সেটা সেখানে আলোচনার মাধ্যমে আমাদের একটা এই যে আজকে যে নির্বাচন প্রক্রিয়া নিয়ে, নির্বাচন কমিশন নিয়ে যে আজকে এত বিতর্কের সৃষ্টি হয়েছে, সেটাও কিন্তু একটি কারণ, সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সমন্বয় করে যদি আজকে যে নির্বাচন কমিশন যাদেরকে বসানো হচ্ছে তাদের সকলের সাথে আলোচনা সাপেক্ষে যদি করা যায় এবং তারা যদি সকল দলের সাথে মতামত বসে নিয়ে যদি এটা নির্বাচন প্রক্রিয়াটাকে সুষ্ঠু ও সুন্দর করার জন্য ইচ্ছা পোষণ করে, তাহলেই মাত্র নির্বাচন প্রক্রিয়া সুন্দর হবে। এখানে আমরা বিচ্ছিন্নভাবে টিভিতে এসে বললাম বা বিভিন্ন জনসভায় বললাম বা বিভিন্ন আমাদের ফোরামে বললাম বা আওয়ামী লীগের ফোরামে বললো, তাহলে কিন্তু আমার মনে হয় না যে আমরা আমাদের গুরুত্বপূর্ণ জনমত তৈরির ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রাখে। হ্যাঁ, অবশ্যই মিডিয়াতে লাগবে, সেটা ফাইনালি যেতে হবে এবং যেখানে সরকার অবশ্যই সরকারের সদিচ্ছার প্রয়োজন, নির্বাচন কমিশন না, সরকারের সদিচ্ছার প্রয়োজন। সেখানে আমাদের অসীম দা, নাজমা এরা একটা ভালো ভূমিকা রাখতে পারে। অনেক ধন্যবাদ। নাজমা বাবু যদি বলেন শেষ 2 মিনিট। আচ্ছা, শেষ 2 মিনিট আমি বলতে চাই যে ওনারা কিন্তু এখনো কোনো বিষয়ে ফর্মুলা ওনাদের নাই, ওনাদের কোনো হোমওয়ার্ক নাই। 12 বছর ওনারা বলছে, 14 বছর ক্ষমতার বাইরে, এখনো তারা সমালোচনা করছে বা প্রক্রিয়া কি হতে পারে সেটি কিন্তু তাদের কোনো হোমওয়ার্কও নাই। চাই তো না, বলতে কি হবে, আমাদের চাই তো নাই, নির্বাচন ফর্মুলা আপনাদের বানাতে হবে, নির্বাচন কমিশন বসেই নাই। আমি বলি আমরা কি হাওয়ার দেব না, একদম আলোচনা করতে হবে, চাইতে হবে, যখন টিভির মধ্যে চাইতে হবে না। সরকার ব্যবস্থা সুপ্রিম কোর্ট বাতিল করলো, সেইটার আলোকে যখন নবম জাতীয় সংসদে যখন শেষের দিকে চাওয়া হলো যে তারা বললো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া আমরা নির্বাচনে যাব না, সেই সময় কিন্তু মহান জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আপনারা তাহলে কি প্রক্রিয়া আসতে চান, ফর্মুলা দেন। আপনাদের মনে আছে আসল ফর্মুলা থেকে তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলা তারা দেয়নি, আসল ফর্মুলা বাতিল করে দিয়েছে, সংসদ থেকে বের হয়ে আসছিল, তারা ফর্মুলা দিতে গিয়ে লেজে গবরে একটা অবস্থা করে। আপনি একজন যদিও বিএনপি পক্ষের একজন বুদ্ধিজীবী, আপনি নিশ্চয়ই এই জিনিসটা আপনার মনে আছে। তখন থেকেও কিন্তু তারা যে তারণকে মিটিং করতে এসেছিলেন, বলেছিলেন ফর্মুলা, বিএনপি বলছিল আমরা প্রস্তুত না। তাহলে ওনারা কখন প্রস্তুত? 5 বছর হয়ে গেল, নির্বাচন হবে, প্রস্তুত না। তাহলে কি করতে প্রস্তুত? মানুষ মারতে প্রস্তুত, নির্বাচন হতে দিবে না, সেই জন্য ওনারা প্রস্তুত। কিন্তু ওনারা নির্বাচন করবে কোন ফর্মুলায়? একটা ফর্মুলাও ওনারা দিল না। মানে নির্বাচন ব্যবস্থাকে প্রথমে যে 111 আসলো কি কারণে? তারা তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করার জন্য, তারা যে ফর্মুলার মাধ্যমে তারা আবার ক্ষমতায় থাকতে চেয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার যে প্রক্রিয়াটা ফাইনাল ছিল সেটা তাহলে বাতিল করা হলো, ফাইনাল বাতিল করেছে তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করা হলো কেন? সেটা ব্যাপারে কারো কোনো দ্বিমত ছিল না। সুপ্রিম কোর্ট বাতিল করেছে, আওয়ামী লীগ বাতিল করেছে। কে সুপ্রিম কোর্ট বাতিল করেছে? সুপ্রিম কোর্ট কারা আমরা জানি, বাতিল করেছে। সেখানে তো বলা হয়েছিল 3টা নির্বাচন হবে, সেখানে বলা হয়েছিল 3টা নির্বাচন হবে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সেখানে ওই যে সরকারের বিরুদ্ধে আন্দোলন ছিল, সেটা কে করেছে? এটা শিরিন আমি বলি, এটা আমার সময় যখন সরকারের বিরুদ্ধে যখন আন্দোলন হচ্ছিল, তিন জোট যখন আন্দোলন করত, তখন 3 জোটের রূপরেখা অনুযায়ী পরপর 3 বার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে বলা ছিল। তখন কিন্তু ওই সেই 2013 সালে পরপর 3 বার সেই প্রক্রিয়া শেষ। তিনবার নির্বাচন হয়ে গেছে। বিএনপি যখন ক্ষমতায় আসলে তত্ত্বাবধায়ক সরকারের ভুল ত্রুটিগুলি পরবর্তীতে যখন এই তত্ত্বাবধায়ক বিচারপতির বয়স বাড়িয়ে কিংবা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় আরো 5টি ধাপকে অতিক্রম করে যখন তাদের নিয়োজিত মহামান্য রাষ্ট্রপতিকে তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করলো ক্ষমতা কুক্ষিগত করার জন্য, তখনই কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম। এই জন্য আমাদের সিদ্দিক ভাই যেটা বলেছেন যে 2006 সালের আন্দোলন আর 2013 সালের আন্দোলন এক না, এক হতে পারে না। এটি যদি যারা আপনারা বুদ্ধিজীবীরা যদি এই কথাটা গুলিয়ে ফেলেন, তাহলে এটা তো আওয়ামী লীগের প্রতি অবিচার করাই হবে এবং সত্যের অপলাপ হবে। ধন্যবাদ দিতে চাই প্রফেসর সিদ্দিক। লাস্ট 2 মিনিট, সামনে তাকাতে পারি কিনা আমরা? আমি যেটা বলতে চাই সেটা হলো ওই অসীম দা অনেকগুলো কথা বলেছেন, আমাদেরকে অজ্ঞ মূর্খ বানিয়েছেন, কোনো অসুবিধা নাই, ওনারা আমাদের নেতৃত্ব দিচ্ছেন জাতির। কিন্তু আমি ইতিহাসের লোক হতে পারি, কিন্তু আমি ইভিএম সম্পর্কিত বা যেগুলো কথা বলেছি এগুলো আমাদের এই সম্পর্কিত যারা বিশেষজ্ঞ তাদের কথাই বলেছি। যে কথাটি আমি বলতে চাই সেটা হলো সিইসির বিরুদ্ধে সমালোচনা করা যাবে না বা কিছু করা যাবে না,
সিইসি একজন ব্যক্তি, আজিজ সাহেবের বিরুদ্ধেও এই দেশে আন্দোলন হয়েছে। আপনারা রাজনীতির ফসল, এখানে আমি ছাড়া সবারই প্রত্যক্ষ রাজনীতির সাথে অনেক আছে। তো আমি যেটি ব্যক্তিগতভাবে বলতে চাই সেটি হচ্ছে যে সিস্টেমের চেয়েও হলো এই সিস্টেম যারা পরিচালনা করবেন তাদের সততা, তাদের সত্য সেটাই। আর রুবায়েত সাহেবরা সেটাই করতে চেয়েছেন যে সিস্টেমটা যিনি পরিচালনা করবেন তার যে দুর্নীতি, তার যে সদিচ্ছা নেই, সেটাই আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমি এটার প্রতি ব্যক্তিগতভাবে খুবই গুরুত্ব দিতে চাই যে সিস্টেম ত্রুটি থাকতেই পারে, কোনো সিস্টেমেই 100% নেই। তো আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে সেটা হলো যে আমরা চাই আমাদের মানে এই যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, আওয়ামী লীগ আজকে ক্ষমতায় আছেন, এই আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আওয়ামী লীগ এই বছরই আমাদেরকে অন্ততপক্ষে এইটু নিশ্চিত করুক যে আমরা একটা হয় খারাপ গণতন্ত্রের মধ্যে আছি, হয় একটা ভালো গণতন্ত্রের মধ্যে আছি, হাইব্রিড রেজিমে নাই। এইটি আমাদের হোক, এবং আমরা কোনোভাবেই পিছনের দিকে তাকাতে চাই না, আমরা আশাবাদী হতে চাই, সামনের দিকে থাকতে চাই। ওনাদেরও যেরকম দায়িত্ব আছে, আমরা মনে করি ওনাদেরও এই দায়িত্ব আছে। অনেক ধন্যবাদ অধ্যাপক ওহিদুজ্জামান, লাস্ট 2 মিনিটস। বিষয়টা হলো, ধন্যবাদ আপনাকে। আসলে তো আলোচনা পক্ষে বিপক্ষে হবে। আমার মনে হয় আমি আলোচনা যে করেছি কোনো পক্ষে বিপক্ষে করি নাই, ওনারা বুঝতে ভুল করছে। কারণ কিন্তু যে ব্যবস্থা হচ্ছে নির্বাচনে, ত্রুটিমুক্ত নির্বাচন হচ্ছে, একবার আমি বলি নাই। আমি বলি নাই যে কোনো কেন্দ্রে, সব কেন্দ্রে বিএনপি যেতে পারছে, ঠিকমতো কাজ করতে পারছে, সেটাও আমি বলি নাই। আমি যেটা বলেছি যে সেটা তো একটা প্রক্রিয়ার মধ্যে হচ্ছে, আমরা তা দেখছি। ভালো দিক হলো যে ক্রমান্বয়ে এই যে মাঝে যেটা হয়েছিল যে একেবারে ভোটার কমে যাচ্ছিল, সে উভয় প্রতিদ্বন্দ্বিমূলক হোক আর যাই হোক, সেখানে আমাদের এবারে নির্বাচনে ভোটার ইয়ে বাড়ছে, এবং যে ত্রুটিগুলো আছে সেগুলো সবাইকে দূর করতে হবে। স্পেসিফিক যেমন বিরোধী দল, তাদের অনেক গ্রিভেন্সটা বেশি থাকে, তারা অ্যাগ্রিভ পার্টি, তারা বাইরে আছে কাঠামোর, কিন্তু তারা তো যদি পলিটিক্যাল সিস্টেমের পাওয়ার, তারা পার্ট অফ দি পাওয়ার, আপনি একজন ভালো করেই জানেন, তারা তো সিভিল সোসাইটি না, তারা দে আর দি উইদিন দ্য স্ট্রাকচার অফ পাওয়ার। সুতরাং আমি পাওয়ারে নাই বলে আমার ডাকতে হবে কেন? আমি আমার কর্মসূচি, আমি কি বলতে চাই সে নির্বাচন নিয়ে, সরকার ব্যবস্থা নিয়ে, ভোটিং নিয়ে আমি তো বলবো, আমার কর্মসূচি থাকবে, জনগণের সামনে তুলে ধরবো, তা নিয়ে আমি বুদ্ধিজীবীদের ডাকবো, আমি প্রেস ডাকবো, কিন্তু সেইটি কিন্তু করতে হবে। আমি নাই বললে উনি বলবে উনি জানে কেমনে, গবেষণা করছে কিভাবে, আমি সেটা যেতে চাই না, আমার এটা গবেষণা কাজ না। যেটা আমরা চাই, আমরা যারা জনগণ, আমরা চাই সরকার এবং বিরোধী দল সবাই থাকবে। এবং আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও চিন্তা করি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে সব এক দল যেতে, এটা কোনো সময় ভালো না। সবাই ভয়েস, এটা জনগণও যদি যেতে, আমি সেটাও মনে করি সেই চেক এন্ড ব্যালেন্স থাকা দরকার। আমি কিন্তু জনগণই যেতে, ঢাকা ইউনিভার্সিটি অন্য যেতে না। আমি সেদিন নিজে নিজে ভাবতেছিলাম যে একজনও যদি অন্য মতে থাকে, তাহলে সেই ভয়েস, তার ওপিনিয়নটা আসে। এইটা বঙ্গবন্ধু কিন্তু পার্লামেন্টে বলেছেন, একজন ভিন্ন মত হলো তার কথা বলতে দেওয়ার সুযোগ থাকতে হবে। এই যে সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন, সব সময় হি ওয়াজ প্রটেক্টেড একেবারে খোদ বঙ্গবন্ধুর দ্বারা, যে না ওকে বলতে দাও। অনেক ধন্যবাদ। শেষ 2 মিনিট আমরা অসংখ্য উকিল এমপি আপনার থেকে শুনবো। এবং সেভাবে দেশে উকিল এমপি, লাস্ট 2 মিনিট দাদা বলেন একটু প্লিজ। আমরা করব জয়, আমাদের জয়টা হবে ভোটের মধ্য দিয়ে। সেখানে আসলে মানে এই শিক্ষক, আমরা তো শিক্ষক, আমি নিজেও মানে এখনো এই রাজনীতি করতে গিয়ে, এমপি শিপ চালাইতে গিয়ে প্রাইমারি স্কুলের টিচারদেরকে আমি স্যার বলেই ডাকি। প্রাইমারি মানে সবাইকে স্যারই ডাকি, সেটাই সমাজের ব্যাকবোন হিসেবে দেখি, শ্রদ্ধার জায়গাটুকু দেখি। কিন্তু শিক্ষকদের অসুবিধাটা হলো, আমি এটাও দেখেছি, ধরেন মানে মাননীয় প্রধানমন্ত্রী আছে, সেখানে শিক্ষক আছে, বিশ্ববিদ্যালয় উপাচার্য, মাইকে নেত্রীকে পরামর্শ দিচ্ছে মানে টিচারদের এই জায়গাটা হয়ে যায় সবাই স্টুডেন্ট মনে করে। আর আমরা সবাই সমানভাবে সবকিছুতে পারদর্শী, আমি অন্তত তা মনে করি না। নিশ্চয়ই না, আমরা সবাই পারদর্শী হলে তো জায়গাটা, কিন্তু যেমন হারুন ঠিক তেমনি আমরা দুজনেই পরিসংখ্যানের ছাত্র হিসেবে 80-এর দশক থেকে কম্পিউটারগুলি আমরা হ্যান্ডেল করে বড় হয়েছি। তো এখন ডিজিটাল পৃথিবীতে দাঁড়িয়ে ইভিএম এর বিরুদ্ধে কথা বলবো, এটা বিবেকও লাগে, নিজের রুচিবোধও লাগে, নিজের শিক্ষার সাথেও
ডিফার করে। আমি কাউকে খাটো করার জন্য, ছোট করার জন্য এই কথাগুলি বলিনি। এটা পার্সোনালি নেওয়ার অনেক ধন্যবাদ সুযোগ নেই, স্যার। অসীম গর উকিল। লাস্ট 1 মিনিট যদি হারুন ভাই একটু বলেন, আমরা শেষ করব। 1 মিনিটে হবে না, আমাকে 2 মিনিট দিবেন। আচ্ছা ঠিক আছে, বলেন আপনি। দেয়া দেন। আচ্ছা অসীম দা যেহেতু বলছে 2 মিনিট বলেন আপনি। হ্যাঁ, জি, বিচার মানে তাল গাছটা আমার এই মন মানসিকতা। তাল গাছটা কি এখানে? তাল গাছটা বাদ দিতে হবে। বিচার মানে তাল গাছটা আমার এই মন তাল গাছটা কি সেটা জানতে চাচ্ছি। ক্ষমতা। তাল গাছটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতা। দ্বিতীয়ত হচ্ছে আচ্ছা, ইভিএম আচ্ছা। এবং ইভিএম এবং ক্ষমতাকে ব্যালট। আপনাকে এমনি এমনি এই দিয়ে দেবে নাকি? ইভিএম এবং ব্যালট নিয়ে যে বিতর্ক হচ্ছে, এই ইভিএম এবং তাল ব্যালটের গাছ কেমনি এমনি দিয়ে বিতর্ক দিবে নাকি? এই ইভিএম এবং ব্যালট দুইটা জোট দুইটা অবস্থান গ্রহণ করছে। জি। আওয়ামী লীগ কি ব্যালট চায় না? তাহলে এই বিষয়টা আলোচনার মাধ্যমে নিষ্পত্তি আনতে নিয়ে আসতে হবে। আপনার রাজবাবা বলল যে বিএনপি কোনো ফর্মুলা দেয়নি, কে বলেছে আপনাকে? আমরা চাই যে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হোক। 2014 সালে যখন আপনারা ক্ষমতাকে আরো কুক্ষিগত করার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠিয়ে দিলেন এবং এমপিরা থাকবেন, এমপিরা থেকে মন্ত্রিপরিষদ থাকবে বলে সারা বিশ্বে এইভাবে নির্বাচন হয়। ভালো কথা, নির্বাচন করলেন, 154টা বিনা ভোটে এমপি হলেন। কোন রাজনৈতিক দল মহাজোটের শরিক ছাড়া কেউ অংশগ্রহণ করে না। করলেন না কেন? এবং আপনাদের সেইখানে- নিষেধ করেনি তো কেউ। সেইখানে আপনারা করলেন না কেন? হারুন ভাই বলেন, করলেন না কেন? আমি 2 মিনিট টাইম যেহেতু আপনারা বলেছিলেন, জি, একদম শেষ এটি পর্যায়ে নিয়ম রক্ষার নির্বাচন, হ্যাঁ। এটি আমরা অতি দ্রুত আলাপ আলোচনা করে আবার নির্বাচনের এই ব্যবস্থা পর্ব করব। আর রিবাটল না নির্বাচনের করে শেষ করব। সুযোগ আমরা হ্যাঁ, ফর্মুলা রেডি এটা করেন, আমি বলবো, তারপরে সে কারণে নির্বাচন আমি নিয়ে বলবো কথা যে বলবো। আমাদের সুবর্ণ জয়ন্তী আসছে। এই সুবর্ণ জয়ন্তীতে আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, সাম্য, মানবিক অধিকার, মৌলিক অধিকারগুলো যেন সুপ্রতিষ্ঠিত হয়, আমরা গণতান্ত্রিক পরিবেশে যেন ফিরে আসতে পারি, সেটি হোক আমাদের কাম্য। অনেক সেটি হোক আমাদের ধন্যবাদ প্রত্যাশা। আপনাদের সেটি হলো একে অপরের মধ্যে দুজন দোষারোপ এমপি, আর মাননীয় এই সংসদ গালাগালিজ সদস্য বাদ দিয়ে আসেন অনলাইনে আমরা সেই জায়গায় ফিরে আসার চেষ্টা করি। অনলাইনে যুক্ত হওয়ার জন্য। বাকি 4 জন আমার সঙ্গে যারা স্টুডিওতে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আসবার জন্য, কথা বলবার জন্য। সবচেয়ে বেশি ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের, যারা এতক্ষণ আমাদের সঙ্গে রাত জেগে অনুষ্ঠান দেখলেন, প্রশ্ন করলেন, মতামত দিলেন। সবাই ভালো থাকুন। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং আমি যেভাবে মাস্ক ব্যবহার করি সেভাবে মাস্ক ব্যবহার করুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.